আসসালামু আলাইকুম এইচএসসি 26 ব্যাচের প্রাণপ্রিয় শিক্ষার্থী। আজকের এই ক্লাসটাতে নিউটনের বলবিদ্যার যত টাইপের এমসিকিউ আছে সবগুলোই আমরা সমস্যা সমাধান করব। তবে এই ক্লাসটা গতানুগতিকের মতো না, একটু বাইরে গিয়ে প্রত্যেকটা টাইপ করে করে তোমাকে আমি সলভ করে দেবো। অর্থাৎ একটা অধ্যায় যখন তুমি পড়তে যাবা তোমার কি কি ফিল হতে পারে, ঠিক সেই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু ক্লাসটা সাজানো হয়েছে। পুরো ক্লাসটা দেখো, বুঝতে পারবা অন্যান্য ক্লাসের সাথে এই ক্লাসের পার্থক্য কেন রয়েছে। তো ফার্স্ট অফ অল নিউটনের বলবিদ্যা যখন তুমি শুরু করতে যাবা তখন তোমার কি কি টাইপ লাগবে সেটা আগে তোমাকে জানা লাগবে। আমি আগে এমসিকিউটা শেষ করে দিব, তারপরে হচ্ছে সিকিউ এর সাথে টাইপ করে একটা আলাদা ওয়ান শট ক্লাস দিব, ঠিক আছে? তো আসো, নিউটনের বলবিদ্যা যখন তুমি শুরু করতে যাবা তখন তোমার কাছে যেই বিষয়গুলো আসলে সবচেয়ে বেশি মনে হবে বা তুমি ফিল করবা সেটা হচ্ছে, দেখো, একক মাত্রা এর কিন্তু একটা সেগমেন্ট রয়েছে। অর্থাৎ এটা কিন্তু আমাদের খুব ভালো করে করে পড়া লাগবে। তাহলে দেখো, এইটা একটা টাইপ। অর্থাৎ তুমি একক মাত্রা যদি কমন পাও, নিউটনের বলবিদ্যা তার মধ্যে একটা অন্যতম, এখান থেকে চলে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আচ্ছা, একক মাত্রা গেল। একক মাত্রা যাওয়ার পরে তোমার আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে সূত্র এবং সমীকরণ। এই জায়গাগুলো তোমার সবচেয়ে বেশি নিউটনিয়ান বলবিদ্যা থেকে কিন্তু আসে, ঠিক আছে? এরপরে আসো জেনুইন ম্যাথ। আসলে জেনুইন ম্যাথ খুব একটা বেশি আসে না এখান থেকে যদি আসো, ঠিক আছে? জেনুইন ম্যাথ। এরপরে দেখো উদ্দীপক থাকবে, তারপরে হচ্ছে বহুপদী। আমি তোমাকে ঠিক এইভাবেই পড়াবো। উদ্দীপকগুলো কিভাবে থাকবে এবং হচ্ছে টাইপ বহুপদীগুলো কিভাবে থাকবে। এবং সবচেয়ে বেশি যেটা আসতে পারে সেটা হচ্ছে জ্ঞানমূলক। অর্থাৎ জ্ঞানমূলক যে প্রশ্নটা রয়েছে, এই জ্ঞানমূলকের জন্য কিন্তু আমার একটা আলাদা আয়োজন করা হয়েছে, ঠিক আছে? তাহলে এখন এই যে টাইপগুলো আমি তোমাকে দেখালাম, এই টাইপগুলো এখন আমাদের কিন্তু বুঝে বুঝে পড়া উচিত, ঠিক আছে? ওকে, তাহলে ফার্স্টেই আমরা একক মাত্রা সেগমেন্টটা সেরে নিব নিউটনের বলবিদ্যা থেকে। ওকে, তা আসো দেখি নিউটনের বলবিদ্যা। প্রথমে দেখো একক এবং মাত্রা। এখন আসো এই একক মাত্রাগুলো কিভাবে তুমি বের করবা সেটা আমি দেখাবো। কি কি আসতে পারে সেই বিষয়গুলো তুমি আগে এখানে চিহ্নিত করে নিবা। অবশ্যই তোমাকে বল লাগবে। বলের একক হচ্ছে নিউটন, মাত্রা হচ্ছে ml টি ইনভার্স 2, ভরবেগ কেজি মিটার পার সেকেন্ড ml টি ইনভার্স 1, ঠিক আছে? তারপর হচ্ছে কি টর্ক, তারপর হচ্ছে যে দ্বন্দ্বের ভ্রামক, এগুলোকে বলা হচ্ছে ml স্কয়ার টি ইনভার্স 2, ওকে, বা দ্বন্দ্বের ভ্রামক বলতে পারো তুমি, নিউটন মিটার। এরপর দেখো ঘাত বল, বলের ঘাত, জড়তার ভ্রামক, কৌণিক বেগ। এখানে যে কয়টা আছে সে কয়টা পড়লেই তোমার জন্য আসলে মোর দ্যান ইনাফ। তারপর হচ্ছে যে কৌণিক ত্বরণ, সেগুলো একক এবং মাত্রা দেওয়া আছে। কৌণিক ভরবেগ। এখন আসলে আমরা কিভাবে একক মাত্রাগুলো আসলে বের করব, ঠিক আছে? তো একক মাত্রা এই অধ্যায়ে বের করার জন্য আমার যে কটা আসতে পারে সেগুলো আমি সবই হাতে কলমে তোমাকে দেখাই দিচ্ছি। তো ফার্স্ট অফ অল আমরা মনে রাখবো যে ফার্স্ট পার্ট থেকে যদি একক মাত্রাগুলো আসে, সবসময় যে মৌলিক রাশিগুলো রয়েছে সেটা হচ্ছে এম, সেটা হচ্ছে এম, সেটা হচ্ছে এল এবং সেটা হচ্ছে টি। অর্থাৎ এই তিনটার মধ্যে সবকিছুকে আমরা সীমাবদ্ধতা রাখবো ইনশাল্লাহ। অর্থাৎ একটা হচ্ছে ভর এবং একটা হচ্ছে কি বলতো, একটা হচ্ছে ভর এবং আরেকটা হচ্ছে দৈর্ঘ্য এবং আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে সময়, ঠিক আছে? এই তিনটার মধ্যে আমরা রাখবো। ওকে, এখন আরো দুইটা জিনিস তোমাকে জানা লাগবে, সেটা হচ্ছে বেগ মানে কি। বেগ মানে হচ্ছে দূরত্ব বাই হচ্ছে সময়, ঠিক আছে? দূরত্ব বাই হচ্ছে সময়। কিন্তু এখানে দূরত্বটা ডিস্টেন্স, তার একক কি? তার একক হচ্ছে মিটার। সময় কি? সময় হচ্ছে টাইম। তাহলে আমাকে এই জিনিসগুলো এই সেগমেন্টের মধ্যে ঢুকাইতে হবে। তাহলে দূরত্বটার একক যদি মিটার হয়, এখানে দৈর্ঘ্যের একক মিটার, দ্যাটস মিন আমি এল বলবো আর এটাকে টি বলবো, ঠিক আছে? তখন আমরা এল টি ইনভার্স 1 কিন্তু পেয়ে যাই। এবার আসো ত্বরণ। ত্বরণ যদি আমরা দেখতে চাই, ত্বরণ হচ্ছে দূরত্ব বাই হচ্ছে সময় স্কয়ার। দূরত্ব বাই হচ্ছে সময় স্কয়ার। এই জায়গাটা একটু ভালো করে বোঝা লাগবে। তাহলে এখন দেখো দূরত্বটাকে, দূরত্ব তোমাকে এল বলতে হবে, এটা টি স্কয়ার, তার মানে এল টি ইনভার্স হচ্ছে 2। ওকে, তাহলে এল টি ইনভার্স 2, এল টি ইনভার্স 1। তাহলে এই দুইটা জিনিস তোমাকে বারবার জন্য মনে রাখা লাগবে, দূরত্ব এবং হচ্ছে ত্বরণ। এটা দিয়ে এখন তুমি সব একটা একটা করে দেখবা। যেমন ফার্স্টে দেখো কি আসছে, বল। তাহলে বলটা যদি আমরা সহজে বের করতে চাই, অনেকে এটা লজ্জায় কিন্তু আসলে এগুলো বলে না যে আমার আসলে সমস্যা আছে, কিন্তু সমস্যা কিন্তু আছে, হ্যাঁ। তাহলে বল মানে কি? বল মানে হচ্ছে এফ মানে হচ্ছে এম এ। তাহলে আমি তোমাকে কি টার্গেট করতে বলেছি? টার্গেট হচ্ছে এম এল টি এর মধ্যে নিয়ে আসা। তাহলে এখন দেখো ছোট হাতের এম কে বড় হাতের এম এ রূপান্তর করে দেবো। ছোট হাতের এম কে বড় হাতের এটা এম এ রূপান্তর করব। তাহলে এ মানে কি? এ মানে হচ্ছে দূরত্ব বাই সময় স্কয়ার, তাহলে এল টি স্কয়ার। ওকে, তাহলে এম এল টি ইনভার্স 2, এটা পেয়ে গেলা। এটা হচ্ছে বল। আচ্ছা, এরপরে দেখো কি বলেছে। বলের পরে দেখো কি ছিল? বলের পরে ছিল হচ্ছে ভরবেগ। তাহলে ভরবেগটা যদি আমরা দেখি, সবগুলো তুমি ইজিলি পারবা, ঠিক আছে? আচ্ছা, আমি জাস্ট কয়েকটা দেখাচ্ছি, তাহলে তুমি বুঝতে পারবা। আচ্ছা, এবার আসো ভরবেগটা তুমি কিভাবে বের করবা। ভরবেগকে আমরা কি বলি? ভরবেগকে আমরা বলি পি মানে হচ্ছে এম ভি। তাহলে আমাকে কি করতে হবে? এমটাকে বড় হাতের এম এ কনভার্ট করতে হবে। ভি মানে কি? ভি মানে হচ্ছে এল বাই টি। দ্যাটস মিন আমরা বলতে পারি এম এল টি ইনভার্স 1। এই যে দেখো, এটা কিন্তু মাত্রা তুমি বের করে ফেলেছো, ঠিক আছে? তাহলে বল, ভরবেগ। এরপরে কি বলতেছে? এরপর তোমাকে বলতে পারে হচ্ছে বলের ঘাত। তো দেখো বলের ঘাত এটা সেম,
কিন্তু ঘাত বল কিন্তু একটা বল, তাহলে ঘাত বল যেহেতু একটা বল, তার মানে তখন আমি কিন্তু ঠিকই পাবো MLT ইনভার্স 2। বাট যখন বলের ঘাত বলবে তখন তুমি বুঝবা যে বলের ঘাত মানে কিন্তু আসলে এটাই MLT ইনভার্স 1। ওকে, এটা হয়ে গেল। এবার দেখো কৌণিক অংশ থেকে কোনো ইম্পর্টেন্ট একটা পার্ট রয়েছে, যেমন সেটা আমরা যদি বলি, আমরা হচ্ছে যে কৌণিক ভরবেগ, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা কেমন জানি আমার মনে হচ্ছে চলে আসতে পারে, এককটা দেখে নাও কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। আর এখানে দেখো টর্ক, এটাও আসে ml স্কয়ার টি ইনভার্স 2। তাহলে আমরা একটু কৌণিক ভরবেগটাকে বের করে দেখাই। আচ্ছা, তাহলে কৌণিক ভরবেগটা যদি এখন তোমাকে আমি বের করে দেখাই, যে কৌণিক ভরবেগ, দেখো কৌণিক ভরবেগের যে বিষয়টা, কৌণিক ভরবেগটাকে আমরা কি বলতেছি, কৌণিক ভরবেগটাকে আমরা এল বলি, তখন বলি আর পি সাইন থিটা, রাইট? তো সাইন থিটার দরকার নাই, আর মানে আর, পি মানে কিন্তু এমভি, ভালো করে বুঝবা। এবার আর একক কি, মিটার, দ্যাটস মিন এল, এম বড় হাতের আর ভি মানে হচ্ছে এল বাই টি। তাহলে এখন আমি উল্টায় দিব, উল্টায় দিলে কি হচ্ছে, এল এল গুণ হয়ে যাচ্ছে, তাহলে এম এল স্কয়ার এবং হচ্ছে দেখো টি ইনভার্স 1, এই যে দেখো কিন্তু বের হয়ে গেল। এখন তুমি যদি মনে করতে যে তুমি বের করবে হচ্ছে টর্ক, তাহলে টর্ক হচ্ছে কি, দেখো টর্ক হচ্ছে আমরা জানি টাউ, টর্ক মানে হচ্ছে টাউ, টাউ মানে হচ্ছে আর এফ সাইন থিটা। আচ্ছা, তো সাইন থিটার দরকার নাই, আর মানে আর, এফ মানে হচ্ছে এম এ, তাহলে আর মানে এখন তুমি এল বলতে হবে, এম মানে হচ্ছে এম, আর এল মানে হচ্ছে এল বাই টি স্কয়ার। তার মানে এখন কি এল এম, এবং এটাকে তুমি বলবা হচ্ছে এল টি ইনভার্স 2। এবার তুমি গুণ করে দাও এম এল স্কয়ার টি ইনভার্স 2, দেখো এই যে ml স্কয়ার টি ইনভার্স 2। ঠিক আছে, আর বাদ বাকিগুলো দেখো একই প্রসেসে তুমি বের করতে পারবা। আমার মনে না দরকার আছে যে ঘাত বল তোমাকে বলেছিলাম, এটা কিন্তু একটা বল, ml টি ইনভার্স 2 বলের ঘাত, নিউটন সেকেন্ড, ml টি ইনভার্স 1 জড়তার ভ্রামক, খুবই সহজ, কেজি মিটার স্কয়ার ml স্কয়ার, কারণ দেখো I মানে হচ্ছে m r স্কয়ার, রাইট? তাহলে এখন m মানে তো m, আর এটা মানে l স্কয়ার, দ্যাটস মিন m l স্কয়ার। কৌণিক বেগ টি ইনভার্স 1, কৌণিক ত্বরণ টি ইনভার্স 2, তাহলে কৌণিক বেগকে আমরা কি বলবো, ওমেগা। ভালো করে বুঝো। এখন এটা কই থেকে আসছে, এস মানে কিন্তু ভিটি, ঠিক আছে? তাহলে এখন এই জায়গাতে এটা বল থিটা, আর এটা মানে হচ্ছে ওমেগা টি, দ্যাটস মিন আমি যদি এখন ওমেগা নিতে আসি, ওমেগা টি যদি নিয়ে চলে আসি, ধরো ওমেগা টি আমি এবারে নিয়ে চলে আসলাম, তাহলে এখানে থিটা থাকে, তাহলে এখানে ওমেগা বের করলে থিটা বাই টি। এখন তুমি অবশ্যই জানো যে থিটা হচ্ছে 1 আর টি হচ্ছে 1, তাহলে উপরে উঠলে হচ্ছে টি ইনভার্স 1 হয়, দ্যাটস মিন আমরা বলতে পারি টি ইনভার্স 1। আমি যখন ত্বরণ করবো টি ইনভার্স 2, তাহলে এই জিনিসটা তোমার কিন্তু আশা করি হয়ে গেছে। এবার দেখো হুবহু যেগুলো আসতে পারে সেই জিনিসগুলো আমি তোমাকে একটু দেখাই দিই, তাহলে ব্যাপারটা আরো তোমার জন্য ক্লিয়ার হয়ে যাবে। যেমন ঘাত বলের মাত্রা, দেখো এটা হচ্ছে ml টি ইনভার্স 2, বলের মাত্রা সমীকরণ ml টি ইনভার্স 2, কোনটি টর্কের সঠিক একক নিউটন মিটার, দ্বন্দ্বের ভ্রামকের মাত্রা সমীকরণ, এগুলো কিন্তু আমি তোমাকে সব শেখালাম, এগুলো কিন্তু এসেছে, সেগুলো আমি তোমাকে দেখাচ্ছি। টর্কের মাত্রা সমীকরণ কোনটা, ml স্কয়ার টি ইনভার্স 2, এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে। টর্কের মাত্রা বলের মাত্রা অনুপাত কত, এল। কৌণিক ভরবেগের মাত্রা সমীকরণ কি, ml স্কয়ার টি ইনভার্স 1, কিছুক্ষণ আগে সলভ করলাম। কৌণিক বেগের মাত্রা টি ইনভার্স 1, জড়তার ভ্রামক হচ্ছে কেজি মিটার স্কয়ার। তার মানে এখান থেকে যদি কোনো কোশ্চেন আসে ডিয়ার স্টুডেন্ট, তুমি কিন্তু খুব ভালো করে পারবা ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি। তাহলে এটা আমার চলে গেল একক মাত্রার সেগমেন্ট। এবার আমরা সেগমেন্টে যাব হচ্ছে জ্ঞানমূলক। এবার দেখো জ্ঞান স্তরের জন্য যে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে, এই তথ্যগুলো তোমাকে একটু পড়তে হবে, এগুলোর পরে তো আমরা অনেক 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 কোশ্চেন সলভ করবো। তাহলে এখন দেখো আমরা কত সুন্দর করে এখানে নোট করে দিয়েছি, যেটা তোমার জন্য সুবিধা হবে। যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে আমরা কি ক্রিয়া করে তাকে গতিশীল করে, বা যা করতে চাই বা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করতে চায়, তাকে আমরা বল বলে। আসলে সহজ কথা কি, একটা গতিশীল বস্তুকে তুমি হচ্ছে স্থির করতে চাও, গতিশীলকে আসলে তুমি স্থির করতে চাও, বা স্থিরকে গতিশীল করতে চাও, বা স্থিরকে গতিশীল করতে চাও, এবং যার প্রয়োগে তুমি করতেছো, যার প্রয়োগে করতেছো সেটাই কিন্তু আসলে বল। কথা কি বুঝছো? এবার আসো বলের প্রচলিত একক সমূহ, দেখো এককগুলা কিন্তু মাথায় রাখতে হবে। এককের নাম নিউটন, ডাইন, পাউন্ডাল, গ্রাম ওজন, পাউন্ড ওজন, কিলোগ্রাম ওজন, সব দেওয়া আছে। একটা এমকেএস, সিজিএস, এফপিএস, সিজিএস, এফপিএস, এমকেএস। তাহলে এখন দেখো এককের প্রকৃতি, এই যে সংখ্যাগত মানগুলো আছে এগুলো তুমি একবার করে দেখে নিবা, আমি বেশি কথা বলে সময়টা তোমার নষ্ট করাবো না। 1 নিউটন মানে হচ্ছে 1 কেজি গুণ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, তার মানে হচ্ছে 1 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা কি, এটা এককের প্রকৃতি হচ্ছে পরম, এবং এটা কোন পদ্ধতিতে, এমকেএস পদ্ধতিতে। 1 ডাইন মানে কি, 1 গ্রাম 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, 1 গ্রাম সেন্টিমিটার সেকেন্ড স্কয়ার। তাহলে ভাইয়া তুমি কি করবে, নিজ দায়িত্বে এই চার্টটা সুন্দর করে একবার করে দেখে নিবা, এটা তোমার জন্য করা হয়েছে। বলের এসআই এককের নিউটনের সাথে ডাইন ও পাউন্ডাল এককের সম্পর্ক হচ্ছে, এইটা খুব ইম্পর্টেন্ট, 1 নিউটন ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 ডাইন, মানে হচ্ছে 7.2324 পাউন্ডাল। এটা যে কতবার আসছে, মানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোশ্চেন চলে আসে, তার মানে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাস এটা তুমি দেখে ফেলছো। এবার জগতে মৌলিক বল হচ্ছে 4টা। আমি একটু তোমাকে এখানে ক্লিয়ার করি যে মৌলিক বল থেকে জ্ঞানমূলক আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। তাহলে মৌলিক বল হচ্ছে 4টা। আচ্ছা, এখানে যদি আমি একটু ছোট্ট করে কথা বলি তাহলে মানে সবচেয়ে বেশি ভালো হয়। মৌলিক বল হচ্ছে কটা, মৌলিক বল হচ্ছে 4টা। এই মৌলিক বল যে 4টা, এই মৌলিক বল হচ্ছে 4 প্রকার। এই 4 প্রকারে তুমি কিভাবে কিভাবে কাজ করবা দেখো। নাম্বার 1, প্রথমটা হচ্ছে সবল নিউক্লিয় বল। প্রথমটা হচ্ছে কি,
সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয়, আচ্ছা দুর্বল মহাকর্ষ বলে কোনো সমস্যা ছিল না, আচ্ছা লিখে ফেলছি যখন, সবল নিউক্লিয় বল, এরপর হচ্ছে মহাকর্ষ বল, মহাকর্ষ বল, ঠিক আছে, মহাকর্ষ বল। এরপর হচ্ছে কি জানো তো, নাম্বার 3 হচ্ছে দুর্বল বললাম, দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বলের পাশাপাশি এখন আমরা কি বলবো, দুর্বল নিউক্লিয় বলের পাশাপাশি এখন আমরা বলবো নাম্বার 4, নাম্বার 4 বলবো হচ্ছে আমরা তড়িৎ চুম্বকীয় বল, তড়িৎ চুম্বকীয় বল, তড়িৎ চুম্বকীয় বল। ওকে, এই হলো বিষয়, তড়িৎ চুম্বকীয় বল। আচ্ছা, তাহলে সবল নিউক্লিয় বল হচ্ছে কে, সবল নিউক্লিয় বল হচ্ছে মেসন। আচ্ছা, মহাকর্ষ বলকে গ্রাভিটন, মহাকর্ষ বল হচ্ছে গ্রাভিটন, ঠিক আছে। দুর্বল হচ্ছে কে, দুর্বল হচ্ছে বোসন, দুর্বল হচ্ছে বোসন। আর তড়িৎ চুম্বকীয় বল হচ্ছে ফোটন, তড়িৎ চুম্বকীয় বল হচ্ছে ফোটন। তো এটা হচ্ছে কার্যরত কণা, এটা যেমন গুরুত্বপূর্ণ, তার পাল্লা কেমন, সে আকর্ষণ ধর্মী না বিকর্ষণ ধর্মী, বা তার রেঞ্জ কতটুকু আছে, এই বিষয়গুলো নিয়ে একটু আমাদের এখন আলোচনা করতে হবে। যেমন দেখো, এই যে পাল্লা, তারপরে সবল নিউক্লিয় বলের ক্ষেত্রে দেখো পাল্লা হচ্ছে 10^15 মিটার, তারপরে তড়িৎ চুম্বক বলের হচ্ছে অসীম, দুর্বল নিউক্লিয় বল হচ্ছে 10^16, এটা সবচেয়ে কম, এটা সবচেয়ে কম 10^16, হ্যাঁ। আর মহাকর্ষ বল হচ্ছে অসীম, ঠিক আছে। এরপরে দেখো আপেক্ষিক সবলতা, আপেক্ষিক সবলতা বলা হয়, তাহলে এখানে আপেক্ষিক সফলতা লিখে ফেলছে আমার টাইপারটা, গাধা, সবলতা হবে অমিত, অমিত সবচেয়ে ভুল করে, অমিতকে পারলে একটু কমেন্টে গালি দিয়ে চলে যাবা, ঠিক আছে, খুব খারাপ ভাবে না, ভদ্রভাবে গালি দিবা। আচ্ছা, তাহলে সবল নিউক্লিয় বল হচ্ছে 1, তড়িৎ চুম্বক বল হচ্ছে 10^2, এটা হচ্ছে 10^11, এটা 10^41, সো এটা দেখে নিবা। আপেক্ষিক, আবার দেখো সফলতা লিখেছে আপেক্ষিক সবলতা, গাধা, কারণ এই যে 10^41, 10^39, মানে দুর্বলের তড়িৎ চুম্বকে খুব সুন্দর করে দেওয়া আছে। এবং বাহক কণা, যেটাকে আমরা বলছি কার্যরত কণা, সবল নিউক্লিয় বল মেসন, তড়িতের হচ্ছে যে তোমার হচ্ছে ফোটন, দুর্বলের বোসন, যেটা আমি আগে বলেছি, এবং এটা হচ্ছে গ্রাভিটন। ওকে, এবার দেখো এই যে উদাহরণগুলো থেকে তুমি কিন্তু একটা এমসিকিউ 100% কম পাবা। এখন তুমি এমসিকিউটা কিভাবে মনে করবা, এটা করে তুমি যখন প্র্যাকটিসে যাও তখন তোমার জন্য বেটার হবে। যেমন প্রোটন ও নিউট্রনকে একত্রে আবদ্ধ করে নিউক্লিয়াস গঠন করে কে, সবল নিউক্লিয় বল। ঘর্ষণ বল, পারমাণবিক ও আণবিক গঠন, রাসায়নিক বিক্রিয়া, ভালো করে বুঝো, রাসায়নিক বিক্রিয়া, আণবিক গঠন, ঠিক আছে, এবং অন্যান্য তড়িৎ চুম্বক ঘটনার জন্য দায়ী কে, তড়িৎ চুম্বক বল। আর দুর্বল কি, নিউক্লিয়াসে অস্থিতিশীলতার উদ্ভবের মাধ্যমে বিটা ক্ষয়ের জন্য দায়ী, এটা হচ্ছে বিটা ক্ষয়, মানে এটা আসেই বিটা ক্ষয়ের জন্য দায়ী। আর মহাকর্ষ বল নক্ষত্রের একত্রিত করে গ্যালাক্সি যে গঠন করে, সেটা হচ্ছে তোমার মহাকর্ষ বল। আশা করি তুমি বুঝতে পারবা। তাহলে এইটা সবচেয়ে মাথায় রাখবা, ঘর্ষণ বল, পারমাণবিক ও আণবিক গঠন, রাসায়নিক বিক্রিয়া, এই টাইপের ক্ষেত্রে কিন্তু তড়িৎ চুম্বক বল, ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, নিউটনের গতির প্রথম সূত্র তার জড়তার ধারণা সম্পর্কিত কিছু ব্যাপার তোমাকে মাথায় রাখতে হবে। যে বস্তুর যে ভর ত্বরণ সৃষ্টিতে বাধা দেয় তাকে, ঠিক আছে, জড়, মানে জড় বলা হয়, ভর বা দেখো ইন্টারিয়াল ম্যাস বলা হয়। ওকে, নিউটনের গতির প্রথম সূত্র অনুসারে একটি বস্তুর উপর বল প্রযুক্ত থাকলে বস্তুর ত্বরণ থাকবে। তার মানে দেখো এটাও কিন্তু একটা এমসিকিউ লাইন, যে তোমাকে বলা হবে যে নিউটনের গতির মানে বস্তুর ত্বরণ কখন হবে, অর্থাৎ বল প্রযুক্ত হইলে। দেখবে যে এরকম একটা এমসিকিউ তুমি কমন পাইলেও পাইতে পারো, ঠিক আছে, বল প্রযুক্ত হইলে। আচ্ছা, মানে একটু পরে তো কোশ্চেন সলভে আসবো, তখন এমনি এমনি বুঝবা। গতি জড়তা, এই যে দেখো, মানে আমি তোমারে বলতেছি, দেখো আমার প্রত্যেকটা লাইন কোশ্চেন, গতি জড়তা ভরবেগের সমানুপাতিক, ভাই কার, ভরবেগের সমানুপাতিক। তুমি একটু পরে কোশ্চেন সলভ করতে গেলে বুঝবা যে ভাইয়া যা পড়াইছে সব ঠিকঠাক। গতি জড়তার ফলে চলন্ত বাস হঠাৎ থেমে গেলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে যায়, তাহলে সামনের দিকে ঝুঁকে কেন ভাই, গতি জড়তার কারণে। স্থিতি জড়তার ফলে ধূলিময় পোশাকে আঘাত করা হলে ধূলিকণা পোশাকে লেগে থাকে এবং থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করে, যাত্রীরা পেছন দিকে ঘিরে পড়ে। ভাই এটা কার জন্য ভাইয়া, ওই যে ধূলিকণা যে জমে থাকে সেটা কার জন্য, সেটা হচ্ছে স্থিতি জড়তা। কার জন্য, স্থিতি জড়তা। নিউটনের গতির দ্বিতীয় সূত্র বলের ধারণা সম্পর্কিত। কোনো বস্তুর ওপর একই সময় একাধিক বল ক্রিয়া করলে যদি বলের লব্ধি শূন্য হয় তবে বস্তুর ভরবেগ এবং গতিশক্তি সবই স্থির থাকবে। এক্ষেত্রে বস্তুর ত্বরণ কিন্তু আসলে শূন্য হবে। ওকে, তিনটি সমমানের বল একটি বিন্দুতে ক্রিয়া করে সাম্যাবস্থা সৃষ্টি করে তার অন্তর্ভুক্ত করে অনুপাত, তাকানোর কোনো দরকার নেই, চিত্রটা আসলে এরকম থাকে, এই যে এরকম সবগুলো 120 ডিগ্রি, অ্যান্সার 120 ডিগ্রি। এটাও তুমি একটা এমসিকিউর কোশ্চেন কমন, একটু পরে খালি একটু ধৈর্য ধরে ক্লাসটা করো, সব পাবা, মানে ভালো লাগবে ইনশাআল্লাহ তোমার। এবার আসো নিউটনের গতির তৃতীয় সূত্র, রৈখিক ভরবেগের নিত্যতা সম্পর্কিত যে উদাহরণগুলো রয়েছে, ঘোড়ার গাড়ি টানা, বন্দুকের গুলি ছোড়া, মহাশূন্যে গতিশীল মহাকাশযানে রকেট, নৌকা চালানো বা নৌকার গুণ টানা, সাঁতার কাটা, পায়ে হাঁটা, পাখির আকাশে ওড়া, ভূমির উপরে দাঁড়ানো, লিফটের গতি, ঠিক আছে। আচ্ছা, ভেক্টর রূপে প্রকাশিত ভরবেগ সমূহ লব্ধি সংরক্ষণের ক্ষেত্রে যে কোনো দিকে ওই লব্ধির উপাংশ সংরক্ষিত থাকবে, এবং ভরবেগ যদি ভেক্টরে প্রকাশিত হয় তবে এর দিক উল্লেখ করতে হয়। এবার আসো ভরবেগের সংরক্ষণ সূত্রের প্রয়োগ। কামান থেকে গোলা ছোড়া, মহাশূন্য অভিযান তথা রকেটের গতি, আরোহীর নৌকা থেকে লাফ দেওয়াটা, অ্যাথলেটের লং জাম্প, এগুলা কোথায় থেকে আসছে ভাই, এগুলা ভরবেগের সংরক্ষণ সূত্র। ভাই
তোমাকে আমি যেমনে পড়াচ্ছি তুমি বিশ্বাস করো এরকম ক্লাস তুমি ইউটিউবে পাবো না। এইভাবে তোমাকে এমসিকিউ খুঁটায় খুঁটায় পড়া দাও নাই, তুমি এটা খুব মনোযোগ সহকারে দেখো। আচ্ছা, রৈখিক ভরবেগের মাত্রা এটা তো পড়িয়েছে অলরেডি। বলের ঘাত লেখছে, দেখো কেমন লাগে বলো, বলের ঘাত। অমিত তোরে যে আমি কি করব, বলের ঘাতের মাত্রা, এটা বলের ঘাতের মাত্রা ml/1 একক হচ্ছে নিউটন সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড। হ্যাঁ ঠিক লিখছে। বলের ঘাত ও রৈখিক, দেখো এখানে ঘাত লিখছে, এখানে ঘাত লিখে দিছে। বলের ঘাত ও রৈখিক ভরবেগের পরিবর্তনের সাংখ্যিক মান হচ্ছে সমান। ওকে ফাইন। আচ্ছা, এরপরে দেখো এই জিনিসগুলো কিন্তু তুমি মনে করতে পারো যেগুলা খুবই সহজ, আমি জানি ভাই এগুলাই কোশ্চেন আসে। ক্রিয়া ও প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ সর্বদা 180 ডিগ্রি। সময় বনাম ভরবেগ লেখচিত্রের যে কোনো বিন্দুতে ঢাল ওই বিন্দুতে প্রযুক্ত বল নির্দেশ করে। যে কোনো সংঘর্ষে দুটি ভৌত রাশি সংরক্ষিত থাকে, যথা মোট শক্তি ও ভরবেগ। এটা মনে রাখো, এটা একটা কোশ্চেন। কি বলছি? মোট শক্তি ও ভরবেগ। একটি স্থিতিস্থাপক সংঘর্ষে ভরবেগের সাথে গতিশক্তি সংরক্ষিত থাকে, কারণ স্থিতিস্থাপক সংঘর্ষে আমরা জানি ভরবেগ এবং গতিশক্তি সংরক্ষিত থাকে। কথা কি বুঝছো? ওকে। থিটা কোণে আনত কোনো মসৃণ তলের উপর দিয়ে এম ভরের একটি বস্তু পড়তে থাকলে এর তলের উপর প্রতিক্রিয়া বল হচ্ছে mg cos থিটা, আর এই গতির জন্য দায়ী হচ্ছে mg sin থিটা। ওকে, এগুলা কিন্তু ওয়ান শট ক্লাসে খুব সুন্দর করে আলোচনা করবে ইনশাআল্লাহ। একটি ব্যক্তি লিফটে ওজনহীনতা অনুভব করবে যখন লিফটটি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড ত্বরণে আসলে নিচে নামবে। দেখো এখানে লিফটের উপরে ওঠা নিচে নামার ব্যাপারটা কিন্তু আসলে এখানে স্পষ্ট। ওকে, ডাব্লু ওজনের এক ব্যক্তি লিফটে ত্বরণে, দেখো তুরণে লিখছে, কেমন লাগে বলো? ত্বরণে ঊর্ধ্বগামী হলে ব্যক্তির ওজন হচ্ছে W1 প্লাস তোমার হচ্ছে যে A প্লাস G। ওকে, এটাই। এবার ঘূর্ণন গতি সম্পর্কিতটা আসলে তুমি দেখবা, এগুলো একবার করে দেখলে আই থিঙ্ক তুমি যেহেতু পিডিএফ পেয়ে যাচ্ছ তো সেক্ষেত্রে সমস্যা হচ্ছে না। তারপরে ব্যাসার্ধ ভেক্টর ও প্রযুক্ত ভেক্টর বলের ভেক্টর গুণনকে টর্ক বলে, মানে খুবই সহজ এটা। টর্ক টাও মানে হচ্ছে RF, তার মানে হচ্ছে টর্ক। কোন বিন্দু বা অক্ষের সাপেক্ষে কোনো বলের ভ্রামককে টর্ক বলা হয়। কোন বস্তুর জড়তার ভ্রামক নির্ভর করে ভর ও ঘূর্ণন অক্ষের উপরে। জড়তার ভ্রামকটি হচ্ছে স্কেলার রাশি, দা মোস্ট ইম্পর্টেন্ট। জড়তার ভ্রামকের মাত্রা হচ্ছে ml স্কয়ার, একক হচ্ছে কেজি মিটার স্কয়ার। টর্কের অপর নাম হচ্ছে ঘূর্ণন বল বা বলের ভ্রামক। টর্কের মাত্রা হচ্ছে ml স্কয়ার। এই যে দেখো T ইনভার্স 2, আরেকটা ভুল করে বসে আছে, T ইনভার্স 2 হবে, T ইনভার্স 2 ও একক হচ্ছে নিউটন মিটার। ঘূর্ণনরত কোনো বস্তুর কৌণিক ভরবেগের পরিবর্তনের হার ওই বস্তুর উপর ক্রিয়াশীল টর্কের সমান হয়, এবং কৌণিক ভরবেগ ধ্রুব হলে কোনো বস্তুর উপর প্রযুক্ত টর্ক আবার শূন্য হবে। ঠিক আছে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট লাইন। কৌণিক ভরবেগের মাত্রা ml স্কয়ার T ইনভার্স 1 এবং একক হচ্ছে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে ড্রাইভিং এ লাফ দেওয়ার সময় ডাইভিং এ লাফ দেওয়ার সময় তোমার মানে ওই যে স্কুবা ডাইভিং এর কথা বলা হচ্ছে, দেওয়ার সময় সাঁতারুর কৌণিক ভরবেগ আসলে ধ্রুব থাকে। কয়েকদিন আগে যেখানে আসলে স্কুবা ডাইভিং এ তোমার হচ্ছে যে জুবিন গার্গ কিন্তু মারা গিয়েছে, ভারতীয় একটা শিল্পী। সমকৌণিক বেগে আবর্তনরত কোনো দৃঢ় বস্তুর গতিশক্তি ও জড়তার ভ্রামকের অনুপাত কৌণিক বেগের বর্গের আসলে সমানুপাতিক। হ্যাঁ, এই লাইনগুলো একটু মনে রাখো। টর্কের এককগুলো একটু দেখতে হবে। এস এককের টর্কের একক নিউটন মিটার, সিজিএস এককের টর্কের ডাইন সেন্টিমিটার, এফপিএস টর্কের একক ফুট পাউন্ডাল। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য হয়, কতবার যে আসছে দেখবা পরীক্ষা তুমি পাবা। একটি বাল থেকে কিছু পরিমাণ পানি নিয়ে ব্যাসার্ধের বৃত্তগত উলম্ব তলে ঘূর্ণন হলে ঘূর্ণনের কৌণিক বেগ কিন্তু GR হবে। কেন GR হবে সেটা আমরা একটু পরে দেখবো। সেটা হচ্ছে দেখো এফসি মানে হচ্ছে mg। এইটা যখন আমরা এক জায়গায় করব, এটা কিন্তু একটা কোশ্চেন। তাহলে এখন দেখো এফসি মানে কি, m ওমেগা স্কয়ার r, আর এটা মানে দেখো mg। তখন তুমি কি করবা, mm কাটা যাবে। তাহলে এখন দেখো তো ওমেগা স্কয়ার r মানে হচ্ছে g, তখন ওমেগা স্কয়ার মানে হচ্ছে g বাই r, তার মানে ওমেগা মানে হচ্ছে gr। এই যে দেখো gr, দেখো কি মিলছে না? হ্যাঁ মিলছে। কেন্দ্রমুখী বলের উদাহরণ, বৃষ্টি ভেজা রাস্তায় বাইসাইকেলের চাকা থেকে পানি ছিটকে পড়া, পৃথিবীকে কেন্দ্র করে ঘূর্ণমান কৃত্রিম উপগ্রহের গতি, কাপড় শুকানোর মেশিনে ভেজা কাপড়কে ছিদ্রযুক্ত একটি চেম্বারে বৈদ্যুতিক মোটরের সাহায্যে দ্রুত ঘোরানো। রাস্তার বাঁক সম্পর্কিত ঘটনাগুলো একটু দেখে নিতে হবে। রাস্তার ব্যাংকিং বলতে রাস্তা আনুভূমিক অপেক্ষা কতটুকু আনত তা বোঝায়। ব্যাংকিং কোনটন যে ব্যাপারগুলো আছে এগুলা নিয়ে একটু আলোচনা করে দিব আর কি। যেমন এটা দেখো, একইভাবে রাস্তার বাঁকে গাড়ি নিরাপদে সর্বোচ্চ বেগে বাঁকের ব্যাসার্ধ আর এবং ব্যাংকিং কোণ জি এর উপর আসলে নির্ভরশীল হয়। এবং একটি গাড়ি ভি বেগে প্রতি নিয়ে এবং আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে বাঁক নিলে গাড়ির চাকা ও রাস্তার মধ্যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মিউ এবং রাস্তার ব্যাংকিং কোণ থিটা হলে গাড়ি নিরাপদে বাঁক নেওয়ার শর্ত। দিস দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভি। এবং দেখো তার মানে কি বলেছে বলতো, এটা সমান হইতে হবে না হলে কম হইতে হবে, মানে এটার থেকে, তাই না? এই জায়গাটা কিন্তু খুবই বেশি আসে। হ্যাঁ, মিউ আর জি, আর এই স্কোয়ারের জন্য ওখানে যে হাফ হয়ে গেছে, এখানে কিন্তু হাফ হয়ে গেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আর এইটা আর কি, এই যে দেখো, ঠিক আছে, আর জি দে ট্যান থিটা, মানে এটা তোমাকে দিতে পারে হাফ, যেখানে মিউ মানে আসলে ট্যান থিটা, কারণ তোমরা জানো যে মিউ মানে মিউ এস বা মিউ মানে কে, তুমি যেটাই বলো না কেন মিউ এস, এটা আসলে কার, ট্যান থিটার সমান। ওকে, আচ্ছা এই ছিল হচ্ছে ইনফরমেশন। এবার আমরা ফাইনালি কোশ্চেন সলভে শুরু করব।
তো এতক্ষণ যা যা পড়লাম, যা যা দেখলাম, সেগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ থিং, যেগুলো তুমি লাইন টু লাইন পড়লে দেখবা যে সরাসরি তুমি কমন পাইতেছো। আসো এবার আমরা শুরু করি। তো প্রথমেই আমরা আসলে জ্ঞানমূলক দিয়ে স্টার্ট করতেছি। আমাদের মৌলিক বল, অর্থাৎ আমাদের যে নিউটনের বলবিদ্যা শাখার প্রথমে মৌলিক যেগুলো বলগুলো আছে সেখান থেকে পড়াশোনা করবো। বলের মৌলিক বলের সংখ্যা আসলে কত? দেখো ক্লাসের পর ক্লাসে মুখস্থ হয়ে যাবে। মৌলিক বল আসলে কয়টা শিখালাম ভাই? মৌলিক বল আসলে 4টা। তো এটা নিয়ে আমাকে আর কথা বলার দরকার আছে? মৌলিক বল হচ্ছে 4টা। নেক্সট কোশ্চেন, ঘর্ষণ বল কোন বলের অন্তর্গত? দেখো ঘর্ষণ বল কিন্তু আসলে কি? ঘর্ষণ বল কিন্তু একটা হচ্ছে যে মানে কি বলবো, যে বাধাদানকারী বল। তাহলে এই বাধাদানকারী বলটা কার সাথে হবে? মহাকর্ষ বলের হবে, দুর্বল নিউক্লিয় বলের হবে? কখনোই না। সবল নিউক্লিয় বল সর্বোচ্চ বেশি সেটা হবে না, তার মানে তড়িৎ চুম্বকীয় বলের হবে। বুঝতে পেরেছো? তাহলে ঘর্ষণ বলটা হবে কার? তড়িৎ চুম্বকীয় বলের হবে। তড়িৎ চুম্বকীয় বল, এটা মনে রাখবা। ঠিক আছে, এগুলো একটু মুখস্থ টাইপের কথাবার্তা, আর কিছু না। বস্তুর যে ভর সৃষ্টিতে বাধা দেয় তাকে কি বলবা? তাকে অবশ্যই জড়তা বলবা। কারণ জড়তা মানে কি? একটা বস্তু যেমন আছে তেমন থাকার প্রবণতা, তাকে আটকে দেওয়ার যে প্রবণতা, সেটা কি? তাহলে অ্যান্সার হচ্ছে জড়তা। অ্যান্সার হচ্ছে কি? জড়তা। ওকে, নেক্সট কোশ্চেন, বস্তুর গতি জড়তা কোনটির সমানুপাতিক? এটা কিছুক্ষণ আগেই দাগায় দাগায় পড়াই দিলাম যে বস্তুর গতি জড়তা ভর বেগের সমানুপাতিক। দেখো এই যে দেখো এখানে চলে আসছে অ্যান্সার। তার মানে কি? দেখো ভর বেগের সমানুপাতিক। আশা করি ক্লাসটা তোমাদের এখন ভালো লাগতেছে। মানে এতক্ষণ ভাবতেছিলে ভাই আমার স্লাইড দেখে দেখে পড়াচ্ছে নাকি? না ভাইবা, ওটা তোমাদের আসলে মানে তোমাদের জন্য। নিউক্লিয় বিটা ক্ষয়ের জন্য দায়ী কোন বল? নিউক্লিয় বিটা ক্ষয়ের জন্য কিছুক্ষণ আগে ইনফরমেশন দাগাই দিলাম না, যে নিউক্লিয় বিটা ক্ষয়ের জন্য দায়ী হয় অবশ্যই দুর্বল নিউক্লিয় বল। অবশ্যই দুর্বল নিউক্লিয় বল, ইয়াস, দুর্বল নিউক্লিয় বল। কারণ এখানে সুন্দর করে উদাহরণগুলো দেওয়া ছিল। এখন তোমার দেখো খুবই ভালো হবে, মানে কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দুর্বল নিউক্লিয় বলের দুর্বল নিউক্লিয় বলের জন্য দায়ী কোন কণা? তুমি বলো। দুর্বলের জন্য কিছুক্ষণ আগে লিখে দিলাম মেসন না বোসন? অবশ্যই বোসন। তাহলে অ্যান্সারটা হচ্ছে কি বলতো? অ্যান্সারটা হচ্ছে বোসন। বোসন কোথায়? এই যে বোসন। ওকে, নেক্সট কোশ্চেন, নিচের কোন মৌলিক বলের পাল্লা সবচেয়ে কম? সবচেয়ে পাল্লা কম কার এখানে বলতো? সবচেয়ে ওখানে লিখে দিয়েছিলাম 10^16 মিটার। আমার কেমন জানি মনে পড়তেছে, তোমাদের মনে পড়তেছে কিনা জানি না। 10^16 মিটার কার? দুর্বল নিউক্লিয় বলের সবচেয়ে পাল্লা কম। তাহলে দুর্বল নিউক্লিয় বল। ঠিক আছে, আমার কথা কি বুঝতে পারছো? এই যে অ্যান্সার, দুর্বল নিউক্লিয় বল। এই যে। ওকে, নেক্সট কোশ্চেন, একটি বস্তুর ত্বরণ থাকবে কখন? একটা বস্তুর ত্বরণ কখন থাকে? এটা মনে লাইন পড়াই দিলাম যে একটা বস্তুকে বল প্রয়োগ করলে তার ত্বরণ থাকবে। এই যে দেখো বল প্রযুক্ত, তার মানে কি? এখানে একটা বস্তু আছে, তুমি সেটাকে বল যদি প্রযুক্ত না করো তাহলে কি তার ত্বরণ কখনো থাকবে না। তার মানে কি আমরা বুঝবো একটি বস্তুর ত্বরণ থাকবে তখন যখন কি বস্তুর বল থাকবে, যখন বস্তুর উপর বল প্রযুক্ত হবে। বস্তুর উপর বল প্রযুক্ত হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা আশা করি তোমরা এবার বুঝতে পারতেছো। আচ্ছা, কোন ধরনের গতির ক্ষেত্রে বল ও বলের দিকে বস্তুর সরণের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়? দেখো একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক। দ্বিমাত্রিকে কখনোই সম্ভব না, কারণ দ্বিমাত্রিকে 2টা হয়ে যাচ্ছে অক্ষ। ত্রিমাত্রিকে 3টা, প্রশ্নই আসে না। তার মানে কোনটা? একমাত্রিক, অবশ্যই একমাত্রিক। এটা তো আর বলা লাগবে না, এটা তোমরা সবাই জানো একমাত্রিক। দেখো এগুলো জ্ঞানমূলক কোশ্চেন এসেছে। ফোটন কণার বিনিময়ের মাধ্যমে কোন বল কার্যকর হয়? ফোটনের সাথে কোনটা? মহাকর্ষ জীবনে হবে না। তড়িৎ চুম্বক, ইয়াস তড়িৎ চুম্বক। সবল নিউক্লিয় বল, তাহলে মহাকর্ষ কি ছিল? মহাকর্ষ ছিল হচ্ছে গ্রাভিটন। দেখো কত কোশ্চেন আসছে, আমি তোমাকে আগেই বলেছিলাম। দুর্বলে হচ্ছে কে? দুর্বলে হচ্ছে বোসন। ঠিক আছে না? সবলে হচ্ছে কে? সবলে হচ্ছে মেসন। আর তড়িৎ চুম্বকে কে? এটাই হচ্ছে ফোটন। এটাই হচ্ছে ফোটন। ওকে, নেক্সট কোশ্চেন, বস্তুর আণবিক গঠন ও রাসায়নিক বিক্রিয়া। ইয়েস, আণবিক গঠন ও রাসায়নিক বিক্রিয়ার জন্য কিন্তু কোনটা? সেটা কিন্তু আবার দুর্বল নিউক্লিয় না, সেটা কিন্তু তড়িৎ চুম্বকীয় বল অবশ্যই। ইয়েস, এই যে দেখো তড়িৎ চুম্বক বল। এই যে দেখো তড়িৎ চুম্বক বল। তাহলে এটা আমাকে মাথায় রাখতে হবে, তড়িৎ চুম্বক বল। তড়িৎ চুম্বক বল, কেমন? আচ্ছা, এবার আসো যে কোন কণার বিনিময়ে নিউক্লিয় সবল কাজ করে? আচ্ছা, নিউক্লিয় সবল কাজ করে কোনটা বলতো? নিউক্লিয় সবল কাজ করে অবশ্যই মেসনের জন্য, অবশ্যই মেসনের জন্য। কারণ কোন কণার বিনিময়ে নিউক্লিয় সবল কাজ করে, মানে সবল নিউক্লিয় বল হচ্ছে, সবল নিউক্লিয় বলটাকে, সবল নিউক্লিয় বল হচ্ছে মেসন। সবল নিউক্লিয় বল কে ভাইয়া? সেটা হচ্ছে মেসন। ওকে ওকে, নেক্সট কোশ্চেন, কোনো একটি বস্তুকে অমসৃণ তলে স্থির অবস্থায় রাখা হলে এর উপর মোট কয়টি বল ক্রিয়া করবে? কয়টা? এটা 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 একটা মুখস্থ টাইপের কথা কিন্তু, হ্যাঁ, এটা হচ্ছে 3টা বল। কয়টা বল? 3টা বল। 3টা বল। ওকে, এবার দেখো 3টি সমমানের বল একটি বিন্দুতে ক্রিয়া করলে সাম্য অবস্থা সৃষ্টি করলে, এটা নিয়ে কি আর কথা বলার দরকার আছে? হ্যাঁ, এটা কি অ্যান্সার? কিছুক্ষণ আগে পড়ে আসলাম না, 120 ডিগ্রি। এটা চিত্রটা আসলে এপারে চলে গেছে, যে চিত্রটা আসলে এইটা, মানে এটা হচ্ছে 120 ডিগ্রি। অ্যান্সার 120
ঠিক আছে, এবং হচ্ছে 120। দেখবা এর মধ্যে একটা কমন পাইলেও পাইতে পারো। সাইকেল বেগ ও চাকার ঘর্ষণের মধ্যবর্তী কোণ অবশ্যই দুজনের মধ্যে বিপরীত। সো বিপরীত হলে কি, বিপরীত হলে অবশ্যই সেটা কি 180 ডিগ্রি। 180 ডিগ্রি আছে, হ্যাঁ আমি আগেই না দেখে বলে দিচ্ছি। আচ্ছা 180 ডিগ্রি। ওকে, নেক্সট কোশ্চেন, তেজস্ক্রিয় ক্ষয়ের বেলায় কোন বলটা ক্রিয়াশীল? এবার কিন্তু তেজস্ক্রিয় ক্ষয়ের জন্য ভালো করে বুঝবা, এই কোশ্চেনটা কিন্তু অনেকবার আসতে পারে, মানে আসার একটা সম্ভাবনা রয়েছে। তেজস্ক্রিয় ক্ষয়ের বেলায় কোন বল ক্রিয়াশীল? মহাকর্ষ বল? কখনোই না। চুম্বক বল? কখনোই না। গতিশীল নিউক্লিয় বল? এটাও না। তাহলে কোনটা বাকি থাকতেছে? অবশ্যই দুর্বল নিউক্লিয় বল। ওই যে লিখে দিয়েছিলাম যে বিটা ক্ষয়ের জন্য আর তেজস্ক্রিয় মানে ক্ষয়, ক্ষয় কথা থাকলে বুঝবা যে ক্ষয়ের জন্য, আসলে ক্ষয়ের জন্য কে সেরা রে? ক্ষয়ের জন্য আসলে দুর্বল নিউক্লিয় বল সেরা, দুর্বল নিউক্লিয় বল সেরা। এই কথা কি বুঝলা? নিউক্লিয় বল সেরা। ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, সাঁতার কাটার ভিত্তি হলো নিউটনের তৃতীয় সূত্র, কারণ এখানে ক্রিয়া প্রতিক্রিয়ার ব্যাপার আছে, তার মানে হচ্ছে তৃতীয় সূত্র। ঠিক আছে, থার্ড ল, থার্ড ল। ঠিক আছে, ওকে, নেক্সট কোশ্চেন। ঘড়ির কাঁটার গতি কোন গতির উদাহরণ? ঘড়ির কাঁটার গতি পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্তিক গতির অধ্যায় আছে, এখানে পড়ানো হয়েছে, তাহলে পর্যাবৃত্ত গতি। ঠিক আছে, পর্যায়বৃত্ত গতি ইনশাল্লাহ। ওকে, আশা করি বুঝতে পারতেছো। নেক্সট কোশ্চেন, একটা উদ্দীপক চলে আসছে। আচ্ছা ভালো কথা, উদ্দীপকের আলোকে নিচে দুটি প্রশ্ন উত্তর দিতে বলেছে। 0.1 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 1 নিউটন বল 1 সেকেন্ড ধরে ক্রিয়া করছে, বস্তুটির ত্বরণ কত? এত সহজ কোশ্চেন কেউ করে? আমার স্টুডেন্ট এত কম আরে গাধারা, কি কোশ্চেন এটা বোর্ডের? তাহলে এ মানে এফ বাই এফ, তাহলে এখানে কি এফ এর মান কত? এফ এর মান হচ্ছে 1। আর এখানে কি, এখানে কি কি বলছে, কার মানে মানে 0.1। এগুলো ক্যালকুলেটর লাগবে? ক্যালকুলেটর লাগবে না। 1, এখানে 1 ধরবা, এখানে 10 ধরবা, কথা কি বুঝছো? তাহলে হচ্ছে 10/1। 10/1 মানে কত? হ্যাঁ 10 মিটার/সেকেন্ড স্কয়ার, তাই না? আচ্ছা এবার কি বলছে, বস্তুটির ত্বরণ, এই যে দেখো চলে বেড়ে গেছে 10 মিটার/সেকেন্ড। ওকে, নেক্সট কোশ্চেন। প্রযুক্ত বল অপসারিত হলে গতিশীল বস্তুটির পরিণত কি হবে? মানে প্রযুক্ত বল যদি অপসারিত হয়ে যায়, আচ্ছা তাহলে প্রযুক্ত বল, আমি একটা বস্তুকে প্রযুক্ত বল এখানে চিন্তা করতেছি, প্রযুক্ত বল সেটা অপসারিত করে ফেলেছে, তাহলে বস্তুটির পরিণতি কি হবে? তো বোঝা যাচ্ছে যে যখন বলটা মানে মানে ত্বরণটা তো শূন্য হয়ে যাচ্ছে, তো ত্বরণটা শূন্য হলে সেটা সমবেগে চলে, কারণ এর মান যখন বল অপসারণ করছো তখন তো 0 মিটার/সেকেন্ড স্কয়ার, দ্যাটস মিন সেটা কিন্তু সমবেগ হয়ে যাচ্ছে, কারণ এটা নিয়ে আর কথা বলার দরকার নেই, সমবেগে চলবে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আনসার। ওকে, নেক্সট কোশ্চেন। বলের ঘাতের একক হচ্ছে কত? আচ্ছা বলের ঘাতের একক হচ্ছে কোনটা? আমরা পড়ে আসলাম না? বলের ঘাতের একক হচ্ছে অবশ্যই কেজি/মিটার/সেকেন্ড। কেন? কারণ এটা হচ্ছে ঘাত বল, এটা হচ্ছে বলের ঘাত, মানে এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের সমান। তাহলে কার? ভরবেগের পরিবর্তনের সমান, ভরবেগের পরিবর্তনের সমান, পরিবর্তনের সমান। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এই যে এটা হচ্ছে আনসার। ওকে, নেক্সট কোশ্চেন দেখি কি বলে। বলের ঘাতের ক্ষেত্রে কোনটা সঠিক? আসলে দেখো বলের ঘাতের ক্ষেত্রে কোনটা, যে বলের মান কম কিন্তু ক্রিয়াকাল বেশি, ব্যাপারটা এরকম, আর বলের মান বেশি ক্রিয়াকাল কম, এটা কি? আচ্ছা তাহলে ভালো করে বুঝছো এখানে কি বলা হয়েছে। এখানে তোমাকে মাথায় রাখতে হবে, দেখো বলের মানটা কিন্তু বেশি হবে, ক্রিয়াকালটা কিন্তু কম হবে। কারণ দেখো আমি বললাম যে 5 সেকেন্ডে তালি দাও, তাহলে এইভাবে দিলাম, বললাম হচ্ছে 2 সেকেন্ড, তোমার হচ্ছে 2 সেকেন্ড, তাহলে একটু জোরে যদি বলি হচ্ছে যে 0.1 সেকেন্ড, খুবই দ্রুত, এই যে এত দ্রুত হয়ে গেল, দ্যাটস মিন ক্রিয়াকালটা কিন্তু কম, বাট বলের মানটা যখন আমি খুব জোরে মারতেছি তখন বেশি শব্দ হবে, তার মানে অ্যান্সার হবে এইটা। ওকে, নেক্সট কোশ্চেন। 10 গ্রাম ভরের একটি বল 100 সেন্টিমিটার/সেকেন্ড বেগে উলম্ব, না এটা আমরা করবো না, এত পাগল আমরা না। ওকে ওকে, এই কোশ্চেনটা দেখি। এই কোশ্চেনটা দেখি যে একটি বস্তুর উপর 600 নিউটন বল 1 মিনিট ক্রিয়া করে, ভরবেগের পরিবর্তন কত? আচ্ছা তাহলে ভরবেগের পরিবর্তন জানতে চেয়েছে, আর এখানে দেখো তুমি খেয়াল করো যে এখানে এফ দেওয়া আছে, এফ দেওয়া আছে 600 নিউটন, 600 নিউটন, আর টি মানে হচ্ছে 1 মিনিট, 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড, 60 সেকেন্ড। হ্যাঁ, তাহলে জে মানে হচ্ছে এফ টি, তাই না? জে মানে তো আসলে এম বি মাইনাস হচ্ছে এম ইউ, মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন, তাহলে এফ টি খালি গুণ করে দেবো, তাহলে এফ এর মান কত? 600, 600। টি মানে কত? টি মানে হচ্ছে 60, টি মানে হচ্ছে 60, তাহলে 6×6 = 36, তাই কিনা? 36। ওকে, আচ্ছা দেখো এখানে এখানে কয়টা আছে? একটা দুইটা, আর এখানে আছে তিনটা, তার মানে হচ্ছে যখন আমরা 6×36 করব তাহলে ব্যাপারটা হবে যে 36 করলে দেখো, আচ্ছা এখানে দেখো 6×36, 36 করলে এখানে থাকে ব্যাপারটা এরকম, রাইট? 100। তাহলে আমরা কিন্তু চাইলে 3.6 যখন করবো তখন কিন্তু এটার উপরে মানে 4 করে দিতে পারবো, তার অ্যান্সার হচ্ছে এটা, অ্যান্সার হচ্ছে এটা। কি বুঝছো তো নাকি? ওকে, নেক্সট কোশ্চেন। যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল, এটা ক্যালকুলাস অনুসারে দেওয়া আছে, কোনো বিষয় না,
যে টি স্কোয়ার প্লাস টি প্লাস টু হইলে টি ওয়ান মানে 1 সেকেন্ড আর টি এফ মানে 2 সেকেন্ড সময়ের মধ্যে প্রযুক্ত বলের ঘাতটা আসলে কত। তাহলে এখানে আমাকে ক্যালকুলাস করা লাগবে, যে মানে আসলে এখানে এফ টি মানে ডিটি করা লাগবে। তাহলে এফ এর মানটা কত, টি স্কোয়ার প্লাস হচ্ছে টি প্লাস হচ্ছে 2 আর এখানে হচ্ছে ডিটি। ঠিক আছে, এই যে দেখো বিষয়টা এরকম, এখানে হবে 1 আর এখানে হবে 2। ওকে, তাহলে এখন আমি সবগুলো একটা একটা করে ইয়ে করবো। তাহলে টি স্কোয়ার এখানে আসলে ডিটি, এই যে 1 2, ওকে, প্লাস তারপর হচ্ছে এখানে দেখো এখানে হচ্ছে টি আর এখানে হচ্ছে ডিটি, এখানে হচ্ছে 1 এখানে হচ্ছে 2, এরপর হচ্ছে 2 এখানে হচ্ছে ডিটি, এই যে দেখো এখানে 1 এখানে হচ্ছে 2। তাহলে এখন দেখো কি হয়, যে টি এর সাপেক্ষে টি মিলছে, বাকিটা মিলা নাই, তাহলে টি এর মাথার উপরে কত আছে 2, 2 আর 1 যোগ হয়ে যাবে 3, ওই 3টা আবার নিচে, তাই না? আচ্ছা, এবার এখানে বিষয়টা হবে 1 এখানে হবে 2, তারপর এখানে হবে কত, এখানে দেখো টি এর সাথে টি মিলেছে, তার মানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম যে টি স্কোয়ার বাই হচ্ছে 2, এখানে হবে 1 এখানে হবে 2। আচ্ছা, এরপরে 2টা যখন বাইরে বের করে দিব তখন ডিডিকে করলে কিন্তু টি, তাহলে টি এর এখানে আমরা একবারে নিলাম 1 এবং হচ্ছে 2, ডিডিকে সমাকলন করলে টি পাওয়া যায়, কথা বুঝছো? আচ্ছা, এবার আমরা কি করবো, আমরা একটু এই সাইডে চলে যাই, একটা আলাদা কালার নিয়ে নিই, তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে। তাহলে এখন দেখো এখানে এই যে 1/3, এখানে হবে 1/3 বাইরে চলে আসলো, তাহলে এখানে থাকে হচ্ছে তোমার হচ্ছে টি কিউব। ঠিক আছে, এখানে থাকে হচ্ছে টি কিউব আর এখানে থাকে হচ্ছে তোমার 1 এখানে থাকে 2। আচ্ছা, তারপর হচ্ছে প্লাস, এবার এটা হাফ। আচ্ছা, এটা হচ্ছে টি স্কোয়ার, এটা হচ্ছে টি স্কোয়ার আর এটা থাকে 1 এটা থাকে হচ্ছে 2। এরপরে কি, এরপরে হচ্ছে যে 2। ওকে, তারপরে এটা কি থাকে, এখানে শুধুমাত্র তোমার থাকে টি। আচ্ছা টি, আচ্ছা 2 আর এখানে 1। এবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করতে হয়, তাহলে 1 3, আপার লিমিট কত, আপার লিমিট 2, লোয়ার লিমিট কত 1, এর মাথার উপরে কিউব, এটাও কিউব, এটাই হচ্ছে নিয়ম, বুঝছো? তারপরে এই যে হাফ। এবার এখানে দেখো তো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে 2 মাইনাস 1, বুঝছো না? তাহলে এবার এই আপার লিমিটটা কত, সরি মানে পাওয়ারটা কত 2, এখানে 2 এখানে 2 প্লাস, তাহলে 2 আর এখানে দেখো 2 মাইনাস হচ্ছে 1, এখানে কোনো পাওয়ার নেই, ঠিক আছে না? আচ্ছা, এবার কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি। 1 3 গুণ হচ্ছে দেখো 8 থেকে একবার দিলে 7 প্লাস হাফ, 2 এর উপর স্কয়ার করলে 4, 4 থেকে একবার দিলে হচ্ছে 3, ওকে প্লাস, ওকে তারপরে এখানে 2 থাকে, তাহলে 7/3, 3 একে 3/2 আর এখানে 2। তাহলে আমাকে এবার একটু ক্যালকুলেটর নেওয়াই লাগবে, আর কোনো উপায় নেই। তাহলে 7/3 তো, আচ্ছা তাহলে 7/3 2.33, আমি একটু এই পাশে নিয়ে আসলাম, হ্যাঁ 2.33 প্লাস 3/2 মানে 1.5, 3/2 মানে হচ্ছে 1.5, তার সাথে হচ্ছে 2। তাহলে এখন দেখো 2 প্লাস 1.5 প্লাস 2.33, 5.83, আরে মিলে গেছে দেখছো, তাহলে 5.83 নিউটন সেকেন্ড, যেহেতু ঘাত বল, রাইট? আচ্ছা, এই তো হয়ে গেছে, খুব সুন্দর করে হয়ে গেছে। নেক্সট কোশ্চেন। আচ্ছা, বলের গতি, দেখো বলের গাত লেখছে, দেখো অমিতকে আমি এমনি গালি দিই, বলের গতি, বলের গতি দ্বারা বোঝাই, বলের গতি দ্বারা বোঝাই, দেখো কি লেখছে। আচ্ছা, বলের গতি দ্বারা কি বোঝাই, কৌণিক ভরবেগের পরিবর্তন, রৈখিক ভরবেগের পরিবর্তন, জড়তার ভ্রামক ত্বরক। আচ্ছা, তাহলে এটা অবশ্যই রৈখিক ভরবেগের পরিবর্তন হবে। বলের গতি দ্বারা কি বোঝাবে, বলের গতি দ্বারা বোঝাবে আসলে অবশ্যই রৈখিক ভরবেগের পরিবর্তন, হ্যাঁ, কারণ এফ মানে এমবি মাইনাস এমইউ, তার মানে রৈখিক, অবশ্যই রৈখিক ভরবেগের পরিবর্তন, রৈখিক ভরবেগের পরিবর্তন, কথা কি বুঝছো? আচ্ছা, এটা আনসার। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে, বলের ঘাতের একক ও নিম্নের কোন রাশির একক একই হবে, একই নেই না, হ্যাঁ কি বলবো বলো, একক এক হবে গাধা, একক নেই না, মানে আমি তো দেখলাম কোশ্চেন গুলো, আমি তো জানি তুই ভুল করবি, একক হবে একই, গাধা কোথাকার। আচ্ছা, তাহলে কি বলের ঘাত অবশ্যই কোনটা, ভরবেগ, এটা, কারণ আমরা জানি যে বলের ঘাত মানে এফটি, তাই না? তো এফটি মানে কি ভরবেগের পরিবর্তন, তার মানে কি যে মানে আসলে এফটি, দ্যাটস মিন আমরা বলতে পারছি যে ভরবেগ, ঠিক আছে, ভরবেগ। ওকে, এই তো। আচ্ছা, তারপরে দেখি বলের ঘাতের একক কোনটা। আচ্ছা, বলের ঘাতের একক কোনটা, কেজি মিটার পার সেকেন্ড, অবশ্যই বলের ঘাত, তার মানে কি ভরবেগের পরিবর্তন, তাহলে ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন। ওকে, তাহলে কি বলবা, বলবো হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড। ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, কোনটি বলের ঘাতের মাত্রা সমীকরণ, বলের ঘাত,
তাহলে বলের ঘাত মানে মাত্রা সমীকরণ হচ্ছে, মাথায় রাখতে হবে তোমাকে যে ওই একই না, তাহলে ভরবেগের পরিবর্তন, তাহলে ভরবেগের পরিবর্তন, ভরবেগের মাত্রা কোনটা? ভরবেগের মাত্রা, ভরবেগের মাত্রা হচ্ছে, ভরবেগের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স ওয়ান, এম এল টি ইনভার্স ওয়ান। ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, 4 নিউটন বল একটি বস্তুর উপর 1 সেকেন্ড ব্যাপী ক্রিয়া করলে ভরবেগের পরিবর্তন কত? আচ্ছা, তাহলে এখানে নিউটন আছে আর এখানে 1 সেকেন্ড আছে, তাহলে এটা বোঝাই যাচ্ছে যে যে মানে আসলে এফ টি, তাহলে এফ এর একক হচ্ছে 4, এটা হচ্ছে 1, তার মানে হচ্ছে 4 কেজি মিটার পার সেকেন্ড। ওকে, এটা হচ্ছে आंसर। তাহলে এই কোশ্চেনটা একটু দেখো কি বলতেছে। এই কোশ্চেনটা তোমাকে বলতেছে যে বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে কি বলে? এটা অবশ্যই বলের ঘাত, অবশ্যই। কোনটা? বলের ঘাত। এটা তো আমরা কিছুক্ষণ আগে পড়ে আসলাম যে অল্প সময় যে মানে আসলে এফটি করলে তোমার টাইমটা ইয়ে লাগে। এই কোশ্চেনটা একটু দেখো কি বলে যে আপেক্ষিক তত্ত্বের সমীকরণ কখন চিরায়ত পদার্থবিজ্ঞানের সমীকরণে পরিণত হয়? তাহলে আপেক্ষিক তত্ত্বের সমীকরণ চিরায়ত পদার্থবিজ্ঞানের সমীকরণে কখন? বস্তুর ভর বেশি হলে না, বস্তুর ভর বেশি হলে সেটা কখনোই হচ্ছে না। বস্তুর বেগও বেশি হলে না, এটাও হবে না। বস্তুর ভর যদি কম হয়ে যায়, এটাও হয় না। বস্তুর বেগটা কম হইতে হয়, বস্তুর বেগটা কম হইলেই তোমার হচ্ছে যে চিরায়ত পদার্থবিজ্ঞানের সমীকরণে পরিণত হবে। তাহলে কি বস্তুর বেগটা কম হয়, তাহলে এখানে কি বলবো যে বস্তুর বেগ, বস্তুর বেগ কম হবে, বস্তুর বেগ কম হবে। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন দেখি কি বলে। চিরায়ত পদার্থবিজ্ঞানের শাখা কয়টি? অবশ্যই দুইটা, দুইটা তো বেশি না। তুমি তার বানাইতে পারো না, তুমি এটা বানাইতে পারবে, এটা মুখস্থ টাইপের কথাবার্তা। ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, একটি গাড়ি, আচ্ছা একটি গাড়ি 10 মিটার পার সেকেন্ড সমবেগে চলছে, নিচের কোনটি সত্য? আচ্ছা, যদি সমবেগে চলে, একটা গাড়ি 10 মিটার পার সেকেন্ড সমবেগে চলতেছে। আচ্ছা ভাই, সমবেগে যদি চলে, হ্যাঁ, আচ্ছা এটাকে বুঝো, সমবেগে যদি চলে, তো সমবেগে যদি চলে তাহলে কি ত্বরণ এ মানে হচ্ছে 0 মিটার পার সেকেন্ড স্কয়ার, অবভিয়াসলি, তাই না? মানে সমবেগে তো ত্বরণটা শূন্য, তাহলে সেক্ষেত্রে গাড়ির উপর কোনো বলই ক্রিয়া করছে না, গাড়ি দ্বারা প্রযুক্ত ঘর্ষণ বলের সমান। গাড়ি দ্বারা প্রযুক্ত, হ্যাঁ এটাই হচ্ছে, কারণ হচ্ছে দেখো যে আমাদের মেন সূত্র হচ্ছে এফ মাইনাস হচ্ছে এফ কে ইজিক্যাল টু কিন্তু এম এ, রাইট? যেহেতু তোমার এর মানটা 0, তাহলে এখন এফ মাইনাস এফ কে এটা হচ্ছে 0, তখন এফ ইজিক্যাল টু এফ কে, এটা কিন্তু ঘর্ষণ বল। এবার কিন্তু আমরা ঘর্ষণ বল টপিকের মধ্যে আছি, যে ঘর্ষণ বলের যে টপিক। এখন তুমি দেখো ঘর্ষণ বলের কন্ডিশনটা যদি একটু ছোট্ট করে দেখাই, দেখো এইটা একটা বস্তু, তুমি এটাকে বল প্রয়োগ করতেছো, ওকে, ভাজনকারী হচ্ছে এফ মাইনাস এফ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে এমজি, এটা হচ্ছে এমজি, তাই না? তাহলে এইটার সাথে এটা অপোজিট, কারণ এটা সামনের দিকে যাচ্ছে, ত্বরণ প্রযুক্ত হয়েছে, মনে করো ত্বরণ প্রযুক্ত হলে কিন্তু আর সমস্যা ছিল না, কিন্তু এখানে প্রযুক্ত হয় নাই, দ্যাটস মিন এটা 0, তাহলে আমি এফ মানে হচ্ছে এফ কে বলতে পারি, বা এফ মানে আসলে এফ এস বলতে পারতাম, বা এফ মানে এটাকে এফ এফ যেটাই ধরি না কেন ঘর্ষণ বল, কারণ এটা সমান হবে। ঠিক আছে, ব্যাখ্যাটা আসলে বুঝতে পারছো? আচ্ছা, এবার কি বলছে, 0.1 কেজি ভরের স্থির বস্তুর উপর সমবল প্রয়োগ করায় বস্তুটি 10 মিটার পার সেকেন্ড স্কয়ার সমতলে চলতে থাকে, বস্তুটির উপর বলের মান কত? আচ্ছা, তাহলে এখানে তোমাকে হচ্ছে বলের মান জানতে চাইছে, তাহলে এটা তো কোনো বিষয় না, এখানে দেওয়া আছে দেখো কি কি। এম এর মান হচ্ছে 0.1 কেজি, ওকে, আর এ এর মান হচ্ছে কত? 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাই না? তাহলে এখন তোমাকে এফ মানে আসলে এম এ বের করা লাগবে, এটা কোনো বিষয়? 0.1 গুণ 10, তাহলে দেখো তো কত হয় বলো দেখি, আমি হাতেই ক্যালকুলেশনটা করতে পারবো। 1 আর এখানে 10, এই পয়েন্টের জন্য 1 আর এখানে 0, এই যে 10 10 10 কাটা, তাহলে কত হয়? 1। এই যে এটা হচ্ছে आंसर। ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, 1 নিউটন ঘর্ষণজনিত বাধা বিশিষ্ট রাস্তার উপর 2 কেজি ভরের বস্তুতে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করাতে হলে বলের কত প্রয়োজন? আচ্ছা, তাহলে এখানে দেখো 1 নিউটন ঘর্ষণজনিত, তাহলে এটা হচ্ছে আমি এফ কে বলবো, হ্যাঁ, এফ কে মানে হচ্ছে 1 নিউটন, যেহেতু ত্বরণ প্রযুক্ত হয়েছে, আর রাস্তার উপর হচ্ছে এম, এম মানে হচ্ছে তোমার 2 কেজি, আর ত্বরণটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হচ্ছে ত্বরণ। এখন বলের প্রয়োজনটা, তাহলে এফ ইজিক্যাল টু হোয়াট? তাহলে এখন তোমার কন্ডিশন অনুপাতে কি, এটাকে বলবো আমরা সামেশন এফ মানে হচ্ছে এম, এইভাবে আমরা আগাবো, বুঝছো? তাহলে এখন দেখো এফ মাইনাস আসলে এফ কে বলবা, এটাকে এম এ বলবা, রাইট? তাহলে এফ ইজিক্যাল টু এম এ প্লাস হচ্ছে এফ কে, এটাকে এই বলবা। তাহলে এম এর মানটা কত? এম এর মান হচ্ছে 2, এর মানটা কত? এর মানটা হচ্ছে 5, আর এফ এর মানটা কত? এটা হচ্ছে 1, তাহলে 5 দুগুণ 10, আর এটা হচ্ছে 1, এটা হচ্ছে কত? 11 নিউটন, এটা হচ্ছে आंसर। তাহলে এই যে দেখো এটা হচ্ছে শেষ। ওকে, নেক্সট কোশ্চেন কি বলে, 1000 কেজি 1000 কেজি 1000 কেজি ভরের একটি গাড়ি 300 নিউটন ঘর্ষণ, এটা আবার দেখো ঘর্ষণ, তোমার হচ্ছে ত্বরণ দেওয়া আছে, গাড়িটির ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল। তাহলে আমরা এটাও খুব সহজে করতে পারবো। এম মানে কত? এম মানে হচ্ছে 1000, তাই না? এবার এখানটা কত? ঘর্ষণ, তাহলে এটাকে আমি এফ কে বললাম, এটা হচ্ছে 300 নিউটন, 300 নিউটন, এবং সোজা রাস্তায়, তাহলে এর মান হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ,
তাহলে কি বলছে, এফটা বের করতে বলছে। দেখো এবারও কিন্তু ইন্টারেস্টিং, খুব সুন্দর করে তুমি পারবা। তাহলে এফ মাইনাস আসলে এফ কে বলবা ইজিক্যালটা আসলে এম এ বলবা। তাহলে এফ বের করতে বলেছে, তাহলে এম এ প্লাস হচ্ছে এফ কে হবে। তাহলে এখন দেখো এমটা হচ্ছে এখানে কত, 1000, ঠিক আছে। এর মানটা কত, এর মানটা হচ্ছে 4 প্লাস এফ কে এর মানটা কত 300, এফ কে এর মানটা হচ্ছে 300। তাহলে 1000 গুণ হচ্ছে 4, আচ্ছা তাহলে হচ্ছে 4000, অবশ্যই 4000, এটা হিসাব করার দরকার নেই। তাহলে 300, তার মানে 4300, রাইট, 4300 নিউটন, এটা হচ্ছে আনসার, 4300 নিউটন। বুঝছো? এই যে দেখো খুব সহজে হয়ে গেছে। নেক্সট কোশ্চেন। আচ্ছা, একটা উদ্দীপক করতে বলছে যে 10 নিউটন বল 2 কেজি ভরের বস্তুর উপর ক্রিয়া করে 4 সেকেন্ড পর বলের ক্রিয়া বন্ধ হয়ে গেল। এখানে ঘর্ষণ বল উপেক্ষা করা হয়েছে, বলের ক্রিয়া বন্ধ হয়ে গেলে বস্তুটি কি হবে? আচ্ছা, বলের ক্রিয়া যদি মানে বন্ধ হয়ে যায়, ভালো করে বুঝছো যে 10 নিউটন বল 2 কেজি ভরের একটা বস্তুর উপর ক্রিয়া করছো, 4 সেকেন্ড ধরে তুমি করছো, এখানে ঘর্ষণ বলটা উপেক্ষণীয় করা হয়েছে। তাহলে বলের ক্রিয়া যদি বন্ধ হয়ে যায়, বল যদি ক্রিয়া বন্ধ হয়ে যায়, তাহলে সেটা তো ত্বরণ শূন্য হবে। আর ত্বরণ যদি শূন্য হয়, ত্বরণ শূন্য, সেটা তো সমবেগে হবে অবশ্যই। তার মানে সমবেগে চলবে, সুষম বেগ মানে সমবেগ, সুষম বেগে চলবে, তাই না? সুষম বেগে চলবে। আচ্ছা, এই হলো আমাদের কন্ডিশন। তো এবার আমরা দেখো রৈখিক ভরবেগে, তার মানে এবার টাইপটা হচ্ছে, এই টাইপটা হচ্ছে কি জানো তো, আমরা তো পুরো বইটা পড়তেছি, মানে পুরো অধ্যায়টা পড়তেছি, তাহলে এই টাইপটা হচ্ছে রৈখিক ভরবেগের, মানে রৈখিক ভরবেগ সম্পর্কিত। আচ্ছা, তাহলে রৈখিক ভরবেগের নিত্যতা, এই টপিক নিয়ে আমরা এখন শুরু করতেছি। আর আগের টপিকটা কিন্তু ঘর্ষণ ছিল, হ্যাঁ আগের টপিকটা কিন্তু ঘর্ষণ ছিল, এটা কিন্তু ভুলে যেও না আর কি। আচ্ছা, আগের টপিকটা এই যে এখান থেকে আমরা ঘর্ষণ পর্যন্ত শেষ করেছি। এবার আমরা পার হলাম কোথায়, রৈখিক ভরবেগের নিত্যতা টপিকে। আচ্ছা, তো প্রথমেই কোশ্চেন যে রৈখিক ভরবেগের মাত্রা, দেখো মাত্রাটা কত ইম্পর্টেন্ট, আশা করি তুমি বুঝতে পারতেছো। এটা হবে এম এল টি ইনভার্স 1, এই যে এম এল টি ইনভার্স 1, এই তো হয়ে গেল। ওকে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা কি বলে, যে কোন ভৌত রাশিটি যে কোনো সংঘর্ষে সংরক্ষিত হয়, তাকে এটা কিন্তু দাগায় পড়াইলাম, এটা সমস্ত দাগায় পড়াইলাম। আচ্ছা, গতিশক্তি, স্থিতিশক্তি, আসলে এটা মোট শক্তি হবে না, মানে মোট শক্তি হবে, মানে দুইটা মিলে মানে কি, এটাকে বলতে হবে মোট শক্তি, ঠিক আছে। তাহলে কোন ভৌত রাশিটি যে কোনো সংঘর্ষে সংরক্ষিত হয়, মোট শক্তি। ওকে, এরপরে কি বলেছে দেখো, এই অঙ্কটা আমরা একটু পড়ি, যে 3 কেজি ভরের একটি বন্দুক থেকে 5 গ্রাম, ওকে, ভরের একটি বুলেট 150 মিটার পার সেকেন্ড বেগে বের হয়ে গেল। বুলেটটি বের হওয়ার সময় একটি বল পেছনের দিকে ধাক্কা দিল, তাহলে বন্দুকের আদি ভরবেগ কত? তোমাকে যেহেতু এখানে ধাক্কা দিছে, এখানে আদি বেগটা জানতে চাচ্ছে, তাহলে এখানে আদি বেগটা তো বোঝা যাচ্ছে যে এখানে জিরো, মানে যে সে তো লড়তেছে না। এখানে যে বন্দুকটা তো তুমি এখানে রাখছো, ধরো এটা তোমার হচ্ছে মনে করো বন্দুক, এটা মনে করো তোমার হচ্ছে বন্দুক, ঠিক আছে, এটা মনে করো তোমার একটা বন্দুক, তো এই বন্দুকটাতে তুমি রাখছো, তো এটাতে তুমি তো আদি আদি চিন্তা করলে তোমার তো ইউটা জিরো, কারণ আমাদের সূত্র হচ্ছে দেখো M1 U1 প্লাস হচ্ছে M2 U2, সো তুমি যেটা দিয়ে করো না কেন, M1 V1 এন্ড হচ্ছে M2, এটা হচ্ছে V2, তো দ্যাটস মিন এটা জিরো, তার মানে আনসার হচ্ছে 0 কেজি মিটার পার সেকেন্ড। বন্দুকটি কত বেগে পেছনে সরে আসবে, তাহলে কত বেগে পেছনে সরে আসবে মানে কি, কত বেগে পেছনে সরে আসবে মানে তোমাকে বুঝতে হচ্ছে যে এখানে তোমাকে বোঝানো হচ্ছে পশ্চাৎ বেগটা কত। তাহলে এখানে ছোটদের এমটা কত দেওয়া আছে, দেখি এমটা কত দেওয়া আছে, এমটা কত দেওয়া আছে 5 গ্রাম। ওকে, তাহলে 5 গ্রাম, তাহলে 5 বাই হচ্ছে 1000, ঠিক আছে না, 5 বাই 1000। ওকে, তাহলে 5 বাই হচ্ছে 1000। ওকে, তাহলে আমরা বলতে পারি হচ্ছে 5 গুণ 10 ইনভার্স 3। ওকে, ঠিক আছে, তাহলে 5 গুণ আমরা বলে দিলাম হচ্ছে, আচ্ছা এটা আমরা ক্যালকুলেটর একবারে কাজে লাগবে, সমস্যা নেই, এটা রাখি, তাহলে তোমাদের জন্য বেশি ভালো হবে এটা। আচ্ছা, এরপরে দেখো কি বলছে, আর বলছে ভিটা মেবি, হ্যাঁ ভিটা হচ্ছে 150, তাহলে আচ্ছা ছোটদের ভি কিন্তু এগুলো 150 মিটার পার সেকেন্ড। ওকে, এবার বড় হাতের এম মানে হচ্ছে 3 কেজি, তাহলে আমাদের সূত্র হচ্ছে এম ভি ইজিক্যাল টু মাইনাস এম ভি, তাহলে আমাদের এখানে বের করা লাগবে ভিটা, তাহলে মাইনাস এম ভি বাই হচ্ছে এম, রাইট। তাহলে এখন তুমি খেয়াল করো যে এই যে মাইনাস, এই যে তোমার এম এর মানটা কত, এই যে এম এর মানটা কত, এটা হচ্ছে 5 বাই 1000, তাহলে 5 বাই হচ্ছে 1000। ওকে, ভি এর মানটা কত, ভি এর মানটা হচ্ছে গিয়ে তোমার, এই যে ভি এর মানটা হচ্ছে 150, ভি এর মানটা হচ্ছে 150। ওকে, বাই হচ্ছে তোমার কত, বাই হচ্ছে 3, বাই হচ্ছে 3। ওকে, তাহলে এখন দেখি আমরা এটা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব। আচ্ছা, তাহলে একেবারে করি, 5 ভাগ হচ্ছে তোমার 1000, ওকে, আর গুণ হচ্ছে তোমার 152 ভাগ হচ্ছে 3, হ্যাঁ 0.25, তার মানে মাইনাস 0.25 আসছে। তাহলে এই যে মাইনাস আসছে, মাইনাস মানে তো পশ্চাৎ, কিন্তু এখানে অপশনে কত মাইনাস আছে, কারণ মাইনাস তুমি যখন লিখতেছো তখন সেটা কিন্তু পশ্চাৎ, মানে পশ্চাৎ মানে মাইনাস, তো এটা বোঝা লাগবে যখন তুমি এরকম লিখবা যে পশ্চাৎ, দেখে আবার লিখবা মাইনাস, তাহলে কিন্তু আগেই কাটা, কারণ পশ্চাৎ মানে মাইনাস, এটা মানে জন্য আমরা সরাসরি এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আনসার।
ওকে, নেক্সট কোশ্চেন। 100 কেজি ভরের একজন লোক লিফটে 2 মিটার পার সেকেন্ড ত্বরণের উপরে উঠলে লোকটির উপর ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বল আসলে কত? দেখো এটা হচ্ছে লিফটের ম্যাথ। হ্যাঁ, তাহলে এটা যে লিফটের ম্যাথটা আমরা কি মানে প্রসিডিউরে আসলে বের করি সেটা তো আমাদের আসলে জানা উচিত, রাইট? তো প্রসিডিউরটা হচ্ছে এরকম, ধরো এটা একটা লিফট, এই লিফটে মনে করে একজন ব্যক্তি রয়েছে। এই ব্যক্তিটা তখন কি তার ওজন কাজ করে আসলে নিচের দিকে এবং তার অভিলম্ব প্রতিক্রিয়া কাজ করে উপরের দিকে, এবং সে যেহেতু ঊর্ধ্বমুখী তাহলে ত্বরণটা থাকবে উপরের দিকে। এবার সহজে তুমি সামেশন এফ মানে এম এ চিন্তা করে অঙ্কটা করবা। দেখেন দুজনের মধ্যে কে বড়? দুজনের মধ্যে আর বড়। আর থেকে বাদ দিবা কাকে? এম জি কে, ইজিক্যাল টু এম এ কে। তাহলে এখন আর ইজিক্যাল টু এম এ প্লাস হচ্ছে এম জি। ঠিক আছে, তাহলে এমটা কমন নাও, এ প্লাস জি বলে এবার মানটা বসো। তাহলে এম এর মান কত আছে? 100। জি এর মান কত? জি এর মান 9.8, আর এর মানটা কত একবারে বসিয়ে দাও, এর মানটা 2। তার মানে 100 গুণ হচ্ছে 11 পয়েন্ট হচ্ছে 2, তাই না? 11.2, সরি 11.2 কেন, 9 আর 8 11.8, 11.8 আবার ভুল করতেছিলাম। আচ্ছা 100 গুণ হচ্ছে 11.8, ওকে 1180। হ্যাঁ এই যে দেখো এটা হচ্ছে আনসার 1180 নিউটন। ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা কি বলে দেখি, ক্রিয়া ও প্রতিক্রিয়ার, দেখছো ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে চলে আসছে অলরেডি। ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে কোন কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে কত? পাই রেডিয়ান অবশ্যই। তাহলে 180 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান। ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা কোনটি ঘূর্ণমান বস্তুর গতিশক্তি? এবার আমরা কৌণিক অংশে ঢুকে গেছি। ঠিক আছে, এবার আমরা কৌণিক অংশে প্রবেশ করেছি। কৌণিক অংশে টাইপ হচ্ছে কৌণিক অংশে। তো কৌণিক অংশে কিছু বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পেরেছো? এই জিনিসগুলো যেমন গতিশক্তি বলেছে, গতিশক্তি কোনটা? তাহলে এখানে গতিশক্তি হচ্ছে এটা, কিন্তু হুবহু তুমি কমন পেতে পারো, হাফ আই ওমেগা স্কয়ার। তুমি একটু হাফ এমভি স্কয়ারের সাথে মিলাও, তাহলেই বুঝতে পারবা এটাকে হাফ আই ওমেগা স্কয়ার বলতে হবে। আচ্ছা বলেছে যে এটা অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। বলছে কোনটি ঘূর্ণমান বস্তুর গতিশক্তি? আচ্ছা দেখো আবারও একই রকম এসেছে ঘূর্ণমান, এবার কিন্তু ঘূর্ণমান। আচ্ছা আগের বারটা দেখো কোনটি ঘূর্ণমান বস্তুর গতিশক্তি? হাফ আই ওমেগা স্কয়ার পেয়েছো। আচ্ছা এটাকে একই কোশ্চেন করছেন কি? আচ্ছা এই যে দেখো আবার একই। আচ্ছা হাফ আই ওমেগা স্কয়ার এটা হচ্ছে গতিশক্তি। ঠিক আছে, এটা মনে রেখো। ওকে, নেক্সট কোশ্চেন। ওকে, এই ম্যাথটা দেখো খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা ম্যাথ কি বলতেছে, একটি বস্তুর একটি গাড়ি 400 মিটার ব্যাসার্ধের, আর হচ্ছে তোমার 400 মিটার। ঠিক আছে, এবং বৃত্তাকার পথে ভি মান হচ্ছে 40 মিটার পার সেকেন্ড, 40 মিটার পার সেকেন্ড, এবং গাড়ির ভরটা কত হচ্ছে? এম এর মান হচ্ছে তোমার 1100 কেজি। ঘর্ষণ বল, তাহলে আমি এফ কে বললাম। দেখো আমরা এবার কিন্তু একটা ঘর্ষণের টপিকের মধ্যে ঢুকে গেছি, এবং ঘর্ষণের টপিকের সাথে এটা কিন্তু আসলে রাস্তার ব্যাংকিং এর একটা যে অঙ্ক আছে সেখানে ঢুকে গেছে। তো রাস্তার ব্যাংকিংটা এখানে কোনটা? ওই যে ট্যান থিটা মানে ভি স্কয়ার বাই আর জি। তো তুমি এইটা দিয়ে বের করবা, বুঝছো? ট্যান থিটা মানে হচ্ছে ভি স্কয়ার আর জি। এখন তাছাড়া আমরা বের করতে পারবো না, কারণ আমাদের উদ্দেশ্য ভি স্কয়ার। ভি স্কয়ার মানে হচ্ছে ট্যান থিটা হচ্ছে আর জি। ট্যান থিটা মানে কিন্তু মিউ, মিউ এস মানে এটা কিন্তু প্রপোর্শনাল, আমরা জানো অবশ্যই। মানে ট্যান থিটা মিউ এস বা মিউ কে মানে ট্যান থিটা বলা যায়। তাহলে এখন এটাকে আমরা আর জি বলবো, তাহলে ভি স্কয়ার। ওকে, মিউ মানে হচ্ছে এফ কে বাই হচ্ছে আর, এফ কে বাই আর। তাহলে এখানে এফ কে বাই হচ্ছে আর, এখানে হচ্ছে আর জি, এখানে হচ্ছে ভি স্কয়ার। তাহলে এখন তুমি খেয়াল করো এই জায়গাটা যখন আমরা করব, এবার কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি। তাহলে এফ কে আর জি আসলে একদিকে, আর আরেক দিকে হচ্ছে তোমার ভি স্কয়ার, আরেক দিকে হচ্ছে তোমার আর, তাই না? ভি স্কয়ার আর। এখন এই যে আরটাকে এখানে ডাব্লু বলা উচিত, যেহেতু ওজনের কথা বলা হচ্ছে, আসলে ডাব্লু বলে তোমার জন্য ভালো হয় আর কি, বুঝছো? এই যে ডাব্লু। ওকে, তাহলে এফ কেটা বের করব, ভি স্কয়ার, ডাব্লু মানে হচ্ছে এম জি, আর নিচে হচ্ছে তোমার আর জি। ওকে, তাহলে 40 গুণ হচ্ছে 40। এম এর মান কত জানো? এম এর মান হচ্ছে 1100। ওকে, আর জি এর মান হচ্ছে 9.8। ওকে, আর আর এর মান হচ্ছে কত? আর এর মান হচ্ছে 400, আর এটা হচ্ছে 9.8। এই তো 9.8 কেটে গেল। তাহলে এবার আমাদের জন্য সুবিধা হবে 40 গুণ হচ্ছে 1100, ওকে, বাই হচ্ছে 400। হ্যাঁ 40, এই দেখো কই, হ্যাঁ এই যে অ্যান্সার হয়ে গেছে। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখি কি বলতেছে। আবর্ত ঘূর্ণন গতির ক্ষেত্রে ক্ষমতা। তাহলে এখানে দেখো ক্ষমতা মানে কি জানো তো? পি টাও, এটা টাও ওমেগা। ঠিক আছে না? তাহলে কোনটা হচ্ছে টর্ক গুণ কৌণিক বেগ? হ্যাঁ এটা হচ্ছে আনসার।
ওকে, নেক্সট কোশ্চেন। 0.1 কেজি ভরের একটি পাথর খণ্ডকে 0.5 মিটার লম্বা একটি সুতার এক প্রান্তে বেঁধে বৃত্তাকার পথে প্রতি মিনিটে 90 বার ঘুরেলে সুতার টান কত? এটা গ নাম্বারে আসতে পারে, সুতার টান। হ্যাঁ, তো আসলে বৃত্তাকার পথে কেউ যদি ঘুরে দিলে টান বলটা হয় কেন্দ্রমুখী বলের সমান। তাহলে টি মানে হয় আসলে তোমার এফসি। এফসি মানে কি? এফসি মানে হচ্ছে এম ভি স্কোয়ার বাই হচ্ছে আর, আর এখানে এম ভি মানে হচ্ছে ওমেগার উপর স্কোয়ার, আর এর উপর স্কোয়ার, আর এখানে হচ্ছে আর। তাহলে এখন এম ওমেগা স্কোয়ার হচ্ছে আর এম। তাহলে এম এর মান কত? এম এর মান হচ্ছে 0.1। 0.1। এখন ওমেগা মানে আবার কি? ওমেগা এখানে যেহেতু টাইম বলছে আবার 90 বার বলছে, ওমেগা মানে তোমার আবার দুইটা প্যারা আছে, 2π/t, এরপরে 2πn/t, এরপরে ওমেগা মানে কিন্তু 2πf হয়। এখানে বলবো 2πn/t তার উপর স্কয়ার, এটা হচ্ছে আর। বুঝছো? তাহলে 0.1 গুণ 2, পায়ের মান 3.14, এন এর মান হচ্ছে কতবার ঘুরছে? 90 বার। টি এর মান কত? প্রতি মিনিটে মানে 60। ওকে, স্কয়ার। আর 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 এর মানটা কত? আর এর মানটা হচ্ছে 0.5। ওকে, ক্যালকুলেশন করে 0.1 গুণ হচ্ছে, ব্র্যাকেট ক্লোজ করো, 2.14 গুণ হচ্ছে তোমার 3.14 গুণ হচ্ছে 90 ভাগ হচ্ছে তোমার 60 ইন্টু হচ্ছে 0.5। ওকে, হ্যাঁ, অ্যান্সার হচ্ছে তোমার 4.44। হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, দেখো এই অঙ্কটা কি বলতেছে? 0.01 মিটার দৈর্ঘ্যের একটি ঘড়ির মিটার কাটার প্রান্তীয় বিন্দু রৈখিক বেগের মান কত? সো এটা তো জানো হয়তো বা, যে মিনিটের কাটা মানে আসলে 60 গুণ 60। মিনিটের কাটা মানে হচ্ছে তোমার 60 গুণ হচ্ছে 60। বুঝছো? তাহলে এখন দেখো যে ভি মানে আসলে ওমেগার 2π/t, এখানে তুমি হচ্ছে আর ধরবা, তার মানে 2πr বাই হচ্ছে টি। তাহলে 2π এর মান হচ্ছে 3.14, আর এর মান হচ্ছে কত? আর 0.01। টি মানে 60 গুণ 60। ওকে, সো ক্যালকুলেটর ধরো। ওকে, 2 গুণ 3.14 গুণ 0.01 ভাগ হচ্ছে 60 গুণ 60। ওকে, 1.74 10^5। তাহলে 1.74 10^5, এটা হচ্ছে অ্যান্সার। এই কোশ্চেনটা আসতে পারে, কি বলছে যে রৈখিক বেগ ও কৌণিক বেগের মধ্যে সম্পর্ক কোনটা? এই যে ভি মানে ওমেগার থেকে, এটা তো আসলে ক্রস গুণ, তাহলে সেক্ষেত্রে ভেক্টরে করলে এটা হবে, এই দেখো এটা হবে। ওকে, নেক্সট কোশ্চেন। একটি পাখা প্রতি মিনিটে 30 বার ঘুরতেছে, এর কৌণিক বেগ কত? তাহলে কৌণিক বেগের সূত্রটা আমরা কি পড়ে আসলাম? কৌণিক বেগের সূত্রটা হচ্ছে ওমেগা মানে হচ্ছে তোমার 2πn/t। 2πn মানে কত? n মানে হচ্ছে 30 বার, 60। এটা কাটা, এটা দিয়ে কাটলে 2 কাটা, তাহলে পাই। আছে তো, পাই রাইট পার সেকেন্ড। ওকে, দিস ইজ দ্য আনসার। নিচের কোনটি জড়তার ভ্রামক সংক্রান্ত? আচ্ছা, তাহলে এটা হচ্ছে যে সমান্তরাল অক্ষ, তাই আই মানে এটা সূত্র হচ্ছে আইজি প্লাস হচ্ছে এম আর স্কয়ার বাই এম এইচ স্কয়ার। দেখো তো কোনটা মিলতেছে? এই যে এটা আই মানে আসলে বলবো যে আইজি বড়দের এম এইচ স্কয়ার বলছে, এটা কিন্তু খুব আসে। ওকে, নেক্সট কোশ্চেন। কৌণিক ভরবেগের পরিবর্তনের হার কার সমান? কৌণিক ভরবেগের পরিবর্তনের হার, এই যে ক্যালকুলাসে টর্কের সমান, অবশ্যই টর্কের সমান। কার সমান? এটা টর্কের সমান, টর্কের সমান। এই অঙ্কটা দেখি কি বলে। এই অঙ্কটা দেখো, কৌণিক অংশে আছে যে ঘূর্ণমান একটি বস্তু জড়তার ভ্রামক, খুবই ভালো কথা, আই মান হচ্ছে 2 কেজি মিটার স্কয়ার। ওকে, বস্তুটিকে 10, আচ্ছা বস্তুটিকে এত ঘূর্ণন গতিশক্তি, তাহলে ঘূর্ণন গতিশক্তি আমি ই ধরলাম, ঘূর্ণন গতিশক্তি হচ্ছে 10 স্কয়ার জুল। হ্যাঁ, কৌণিক বেগের প্রয়োজন কত, মানে ওমেগা কত? তাহলে এটা হচ্ছে কি বলবা, ই মানে বলবো হচ্ছে হাফ আই ওমেগা স্কয়ার। তাহলে 2e মানে হচ্ছে আই ওমেগা স্কয়ার। এখন দেখো ওমেগা স্কয়ার মানে হচ্ছে 2e বাই হচ্ছে আই, তাহলে ওমেগা মানে হচ্ছে 2e বাই হচ্ছে আই। এখন তুমি চিন্তা করো যে ওমেগা 2, ই এর মান কত? ই এর মানটা হচ্ছে 10 এর উপর স্কয়ার। আচ্ছা, আই এর মানটা কত? আই এর মানটা হচ্ছে 2। তাহলে এটা একটা কাটা, তাহলে এখানে 100 থাকে 10, এই যে 10, অবশ্যই রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড।
এবার বলছে কৌণিক ভরবেগের ক্ষেত্রে সঠিক নয় কোনটা? এল মানে এমভি আর সঠিক। আচ্ছা, এল মানে আমরা কি জানি? আর পি, তাই না? পি মানে হচ্ছে এমভি। তো দেখো তো, আর এম, ভি মানে হচ্ছে ওমেগা আর। তাহলে এখন দেখো আর স্কোয়ার, ঠিক আছে, এম ওমেগা, তার মানে এম আর স্কোয়ার ওমেগা, এটা সঠিক। এম আর স্কোয়ার ওমেগা এটা সঠিক। ওইটা তোমার এম ভি আর, ওটাও সঠিক। হ্যাঁ, তার মানে এটা আনসার। এল মানে হচ্ছে এম আর ওমেগা স্কোয়ার, জীবনে শুনবে, ঠিক আছে, এম আর ওমেগা স্কোয়ার, এটা জীবনে শুনে। ওকে, নেক্সট কোশ্চেন। একটি বৈদ্যুতিক পাখা প্রতি মিনিটে 90 বার ঘুরতেছে, কৌণিক বেগ। ওকে, তাহলে ওমেগা মানে হচ্ছে 2 পাই এন বাই টি। ওকে, তাহলে এখন দেখো 2 পাই এন মানে হচ্ছে 90, টি মানে কত? টি মানে বলছে প্রতি মিনিটে, মানে 60। ওকে, এটা একটা কাটা। তাহলে আমরা হচ্ছে এখন 2 দিয়ে কাটতে, 3 দিয়ে কাটতে পারি। 3 দিয়ে, আচ্ছা এটা দিয়ে কেটে দিই। 2 এখানে হচ্ছে 3, তাহলে 3 3 9, 3 পাই, 3 পাই রেডিয়ান পার সেকেন্ড। ওকে, এইটা আনসার, বুঝছো? ওকে, জড়তার ভ্রামকের একক কোনটা? জড়তার ভ্রামকের একক খুবই সহজ, কেজি মিটার স্কয়ার। কারণ আই মানে হচ্ছে এম আর স্কয়ার, এম এর একক কেজি, এটার একক মিটার স্কয়ার, দ্যাটস মিন কেজি মিটার স্কয়ার। ওকে, নেক্সট কোশ্চেন। কোনটি জড়তার ভ্রামক সংক্রান্ত সমান্তরাল অক্ষবদ্ধ? আবার এটা কিন্তু আমরা পড়ে আসলাম, বাট আবার চলে আসছে, কোনো সমস্যা নাই। এটা, এই যে এটা আনসার। ওকে, নেক্সট কোশ্চেন। 2 গ্রাম ভরের একটি বস্তুকে 10 সেন্টিমিটার একটি সুতার সাহায্যে ঘোরানো হচ্ছে, বস্তুটির জড়তার ভ্রামক কত? তাহলে সূত্র হচ্ছে, দেখো এবার আমরা জড়তার ভ্রামকে প্রবেশ করছি। কোথায়? জড়তার ভ্রামক, ঠিক আছে। তো জড়তার ভ্রামকটা করতে গেলে বেশ কিছু ফর্মুলা তোমার মনে রাখা উচিত। তো এম আর স্কয়ার, এটা দেখো চলে আসছে। তাহলে এখানে এম হচ্ছে 2 গ্রাম, তাহলে 2 বাই হচ্ছে 1000। ওকে, আর মানে 10 সেন্টিমিটার, তার মানে সেন্টিমিটারকে আমরা কি করব? মিটার করে নিব। আচ্ছা, তাহলে মিটার করে নিলে হচ্ছে 10 বাই হচ্ছে 100, ঠিক আছে। আচ্ছা, তার উপরে কিন্তু স্কয়ার। ওকে, এখন আমরা এটা ক্যালকুলেট করি। ওকে, তাহলে 2 বাই হচ্ছে 1000, 0.01। এটা এটা অ্যান্সার আসছে। ওকে, নেক্সট কোশ্চেন। একটি চাকার ভর 10 কেজি, চক্রবর্তীর ব্যাসার্ধ 0.5 মিটার, জড়তার ভ্রামক কত? তাহলে এম, এম মানে হচ্ছে কত? 10 কেজি। চক্রবর্তীর ব্যাসার্ধ মানে আর মানে হচ্ছে 0.5 মিটার, এবং ভ্রামক, জড়তার ভ্রামক জানতে চাচ্ছে, আই ইকুয়াল টু হোয়াট? আচ্ছা, মানে চক্রবর্তীর ব্যাসার্ধ, তো ব্যাসার্ধকে কে বলতে হয়, সরি কে বলতে হয়? তাহলে আই মানে আসলে এম কে স্কয়ার, এম কে স্কয়ার, তাই না? তাহলে এম এর মান কত? 10, আর কে এর মান কত? 0.5, তার উপর আসলে স্কয়ার। তাহলে 10 তোমার হচ্ছে 0.5 গুণ হচ্ছে 0.5, 0.25, 0.25, তাহলে গুণ হচ্ছে 10। ওকে, 2.5, হ্যাঁ 2.5 কেজি মিটার স্কয়ার। ওকে, কৌণিক ভরবেগের মাত্রা কোনটা? তাহলে কৌণিক ভরবেগের মাত্রা তো আমরা খুবই সহজ, সেটা হচ্ছে এমএল স্কয়ার টি ইনভার্স ওয়ান। এটা আমরা খুব সুন্দর করে পড়ে আসছি, এমএল স্কয়ার টি ইনভার্স ওয়ান। এটা হচ্ছে কৌণিক ভরবেগ। কৌণিক, এইগুলা কিন্তু একটা চলে আসতে পারে, হ্যাঁ, এগুলা কিন্তু অবহেলা করিও না। আচ্ছা, নেক্সট কোশ্চেন। কৌণিক ভরবেগের একক কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড, কেজি মিটার স্কয়ার, এই যে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড কিভাবে হলো? এল মানে আরপি না, আর পি মানে এম ভি, বোঝাই তো যাচ্ছে। আর এর একক হচ্ছে কি? আর একক হচ্ছে মিটার, ঠিক আছে না? তাহলে কি মিটার স্কয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা, আর এম আর ভি মানে তো হচ্ছে মিটার পার সেকেন্ড, হ্যাঁ ঠিক আছে, কেজি মিটার পার সেকেন্ড। ওকে, নেক্সট কোশ্চেন। এটি চাকার জড়তার ভ্রামক 5 কেজি মিটার স্কয়ার, চাকাটিকে 10⁵ ঘূর্ণন গতিশক্তিতে ঘুরতে কত কৌণিক বেগ হবে? তাহলে এখন দেখো একটি চাকার জড়তার ভ্রামক, আই মানে হচ্ছে 5 কেজি মিটার স্কয়ার, আর এত ঘূর্ণন গতিশক্তি, তাহলে এটা ই 10⁵ জুল। ওকে, কৌণিক বেগের প্রয়োজন, ওমেগা ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা এটা পড়ে আসছি না, ই মানে হাফ আই ওমেগা স্কয়ার। তাহলে এখন 2 ই মানে হচ্ছে আই ওমেগা স্কয়ার, তাহলে আই ওমেগা স্কয়ার মানে হচ্ছে তোমার 2 ই। তাহলে এখন ওমেগা স্কয়ার মানে হচ্ছে 2 ই বাই হচ্ছে আই। ওকে, তাহলে 2 আর ই এর মানটা কত? ই এর মানটা হচ্ছে 10⁵, আর ই এর মানটা কত? 5। আচ্ছা, তাহলে একটু আমরা ক্যালকুলেশন করি। তাহলে এটা করে 5 নিচে 5, হ্যাঁ, তাহলে 200 হচ্ছে, 200 রেড পার সেকেন্ড। দেখো, জড়তার ভ্রামকের আরেকটা ইম্পর্টেন্ট সূত্র সমীকরণ, কোন দৃঢ় বস্তুর চক্রগতির ব্যাসার্ধের সমীকরণ নিচের কোনটা? চক্রগতির ব্যাসার্ধ সূত্র তো আমাদের এটা জানা উচিত না, আই মানে এম কে স্কয়ার।
তাহলে এম কে স্কোয়ার মানে যদি আমি আই ধরি তাহলে কে স্কোয়ার মানে হচ্ছে আই বাই এম, দ্যাটস মিন আই আর এম। তাহলে আই আর এম, আই আর এম হবে আই আর এম, হ্যাঁ এই যে এইটি হবে অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। নিজ অক্ষের চতুর্দিকে ঘূর্ণমান একটি চোঙের ভর 5 কেজি এবং অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক 0.1 কেজি মিটার স্কয়ার। ঘূর্ণমান চোঙটির ব্যাসার্ধ, তাহলে একটি ভর এম এর মান হচ্ছে তুমি বলবা 5 কেজি, ভালো করে বুঝো। জড়তার ভ্রামক আই, আই মানে হচ্ছে তোমার 0.1, কত সহজ, কেজি মিটার স্কয়ার। তোমাদের কি জানতে যাচ্ছে, আর মানে ব্যাসার্ধ, আই মানে হচ্ছে এম আর স্কয়ার। ওকে, তাহলে এখন দেখো এম আর স্কয়ার মানে আসলে আই, তাহলে আর স্কয়ার মানে আসলে আই বাই এম। আই এর মান হচ্ছে কত, আই এর মান হচ্ছে 0.1 আর এম এর মান কত 5, তাহলে 0.1 ভাগ হচ্ছে, সরি 0.1 ভাগ হচ্ছে তোমার 5। ওকে, 0.02 তোমার রুট করে দিতে হবে। ওকে, তাহলে হচ্ছে 0. রুট 0.02, 0.14, হ্যাঁ এই যে 0.14, এত আসছে 0.1, এইটা আবার রুট করে দিও, আর মানে হচ্ছে 0.1 বাই হচ্ছে 5, কিন্তু হ্যাঁ এটা आंसर। ওকে, নেক্সট কোশ্চেন। নিজ অক্ষের সাপেক্ষে ঘূর্ণনত একটি নিরেট সিলিন্ডারের ভর 500 গ্রাম এবং জড়তার ভ্রামক হচ্ছে 0.25 কেজি মিটার স্কয়ার। সিলিন্ডারের ব্যাসার্ধ কত? তাহলে নিজ অক্ষের ঘূর্ণনত নিরেট সিলিন্ডারের ভর এম মানে হচ্ছে 500 গ্রাম এবং ভ্রামক আই মানে হচ্ছে 0.25 কেজি মিটার স্কয়ার। ঠিক আছে, আর এটা তোমার থেকে জানতে চাচ্ছে। তাহলে 500 গ্রাম, 500 বাই হচ্ছে 1000, 500 বাই হচ্ছে 1000, 0.5, তাহলে এম এর মান হচ্ছে 0.5। ওকে, তাহলে আই মানে হচ্ছে এম আর স্কয়ার, আই মানে হচ্ছে এম আর স্কয়ার, হ্যাঁ চলতেছে, আই মানে হচ্ছে এম আর স্কয়ার, তাহলে এম আর স্কয়ার মানে হচ্ছে আই, তোমাকে আর বের করা লাগবে, তাহলে আর স্কয়ার মানে হচ্ছে আই বাই এম। ওকে, তাহলে এখন আই এর মানটা কত জানো, আই এর মানটা পাইছে হচ্ছে 0.25 আর এম এর মানটা হচ্ছে কত, এম এর মানটা পাইলাম হচ্ছে 0.5। ওকে, তাহলে 0.25 ভাগ হচ্ছে 0.5, 0.5 তাকে এখন রুট করে দেব, 0.5, 0.707, হ্যাঁ এই যে এইটা, তার মানে যে 8টাকে তুমি ফ্রি করে দিচ্ছ তো 0.25, 0.5, তাহলে 0.707, এটা হবে অ্যান্সার। এটি পাতলা বৃত্তাকার চাকতির যে কোনো ব্যাসের সাপেক্ষে, হ্যাঁ যে কোনো ব্যাসের সাপেক্ষে, এটা হচ্ছে 1 পয়েন্ট, এটা একটু যে কোনো ব্যাসের সাপেক্ষে, ব্যাসের সাপেক্ষে, ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক হচ্ছে 1/4 এম আর স্কয়ার, হ্যাঁ এটা অ্যান্সার। ওকে, তারপরে গোলাকার চাকতির পৃষ্ঠের অভিলম্ব ভাবে গমনকারী স্পর্শকের সাপেক্ষে চক্রবর্তীর ব্যাসার্ধ কোনটা? আচ্ছা, তাহলে গোলাকার চাকতির পৃষ্ঠের অভিলম্বের গমনকারী স্পর্শক, এখানে কিন্তু বোঝা লাগবে তোমাকে চক্রবর্তীর ব্যাসার্ধ। তাহলে আই মানে আমরা জানি চক্রবর্তীর ব্যাসার্ধ হচ্ছে তোমার এই কি বলে হচ্ছে যে এম কে স্কয়ার, কিন্তু এবার এখানে কি কথাটা বলছে দেখো, গোলাকার চাকতির পৃষ্ঠের অভিলম্বভাবে গমনকারী স্পর্শকের সাপেক্ষে। এই যে দেখো স্পর্শকের সাপেক্ষে যখন তোমাকে বলবে জড়তার ভ্রামক আসলে দুইটা না, এই জায়গাটা একটু তোমাকে আমি ক্লিয়ার করি, জড়তার ভ্রামকের হচ্ছে দুইটা, একটা হচ্ছে কি বলতো, একটা হচ্ছে লম্ব অক্ষ এবং আরেকটা হচ্ছে সমান্তরাল অক্ষ, এবং আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে সমান্তরাল অক্ষ, আরেকটা হচ্ছে সমান্তরাল অক্ষ। তাহলে সমান্তরাল অক্ষর যে ঘটনাটা সেখানে আসলে কি দাঁড়িয়েছিল, সমান্তরাল অক্ষটা এরকম ছিল, আই মানে আই জি আর এটা হচ্ছে তোমার এম আর স্কয়ার। তো একটা কথা মনে রাখবা, যখন কি স্পর্শকের সাপেক্ষে বলবে এবং দেখো চাকতির আসলে মূল সূত্রটা কি জানো, এখানে বসাবা তুমি হাফ এম আর স্কয়ার, আর এটা এম আর স্কয়ার, যেহেতু একটা চাকতি বলেছে, এবার ওর স্পর্শকের সাপেক্ষে তখন তুমি চিন্তা করবা, তখন তুমি অবশ্যই মনে রাখবা যে দেখো এতটুকু হচ্ছে আর, তখন এই যে সূত্রটা পড়বে, তাহলে হাফ এম আর স্কয়ার, আর এটা করলে দেখো এটাকে লসাও করা যায় 2, তাহলে এখানে হবে এম আর স্কয়ার আর এখানে হবে 2 এম আর স্কয়ার, তাই না, তার মানে হচ্ছে তোমার বলতে পারো যে 3/2 এম আর স্কয়ার। এবার আসো এটার সাথে এটা আমাকে তুলনা করা লাগবে, আই মানে আই, তাহলে এখন তুমি কি বলবা, এম কে স্কয়ার মানে 3/2 এম আর স্কয়ার। এখন দেখো এম আর এম কাটা, ঠিক আছে, তাহলে কে মানে যখন আমি করতে যাব 3/2 এর উপর রুট যাবে আর এখানে আর রুট স্কয়ার কেটে যাবে, তাহলে 3/2 আর, হ্যাঁ এই যে দেখো হয়ে গেল অ্যান্সার।
এরপরে দেখো কি বলছে, এম ভরের ও এল দৈর্ঘ্যের সরু সুষম দ্বন্দ্বের মধ্যবিন্দু দিয়ে দৈর্ঘ্যের অবিলম্ব ভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত। দেখো এটা কিন্তু একটা সরাসরি সূত্র, এম এল স্কয়ার বাই 12। দেখো জড়তার ভ্রামকের যদি কিছু সিমটম থাকে তার মধ্যে দেখো যখন তুমি যে মাঝখান দিক দিয়ে মানে ঘোরাবা তখন সেটা হচ্ছে এম এল স্কয়ার বাই 12। বুঝতে পারছো? আচ্ছা, এগুলো কিন্তু আমার ওয়ান শট ক্লাসে আরো ডিটেল থাকবে, মানে এটা যেটা আমি বোঝানো সেটা বোঝাচ্ছি। বৃত্তাকার চাকতির পৃষ্ঠের অবিলম্বভাবে গমনকারী স্পর্শকের সাপেক্ষে চাকতির জড়তার ভ্রামক কত। দেখো আবারও বৃত্তাকার চাকতির পৃষ্ঠের অবিলম্বভাবে গমনকারী স্পর্শকের, যখন স্পর্শক বলতেছে তখন মনে রাখবা স্পর্শক মানে আসলে সমান্তরাল, সমান্তরাল অক্ষবদ্ধ, সমান্তরাল অক্ষ উপপাদ্য, এই কথাটা তোমাকে মনে রাখা উচিত। তাহলে যখনই তুমি সমান্তরাল অক্ষ উপপাদ্য চিন্তা করতে যাচ্ছ তাহলে সূত্রটা হচ্ছে আই মানে বলতে হবে আই জি, আর একে বলতে হবে এম আর স্কোয়ার। তাহলে আই জি মানে তার ভার কেন্দ্র মানে নিজস্ব যে সূত্রটা, তাহলে চাকতি, চাকতি কত, চাকতি হচ্ছে হাফ এম আর স্কোয়ার, তার সাথে এম আর স্কোয়ার। তাহলে এটা করলে কত হয় বলো? হাফের সাথে তুমি একটা করতেছো তাই না, তাহলে 3/2 না, তাহলে 3/2 হওয়া লাগবে। এই যে দেখো 3/2। আচ্ছা, তুমি এই জড়তার ভ্রামকের জন্য কিছু জিনিস তোমাকে মনে রাখা উচিত, যেমন চাকতি, চাকতি হচ্ছে হাফ এম আর স্কোয়ার, ঠিক আছে। যেমন রিং, রিং বস্তুর জন্য, রিং এর জন্য হচ্ছে তুমি শুধু এম আর স্কোয়ার বলবো, রিং বা বিন্দু বস্তু, রিং বা বিন্দু বস্তু, এই জিনিসগুলো একটু বলা উচিত আমার, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো তুমি নিরেট সিলিন্ডার, নিরেট ভালো করে বুঝো, নিরেট সিলিন্ডার, নিরেট সিলিন্ডার কিন্তু তুমি অবশ্যই মনে রাখতে হবে তোমাকে, এটা হচ্ছে হাফ এম আর স্কোয়ার, ঠিক আছে। বাট তোমাকে যদি আমি বলতাম যে ফাঁপা, তোমাকে যদি বলতাম ফাঁপা, তাহলে ফাঁপার ক্ষেত্রে কিন্তু তুমি ঠিকই এম আর স্কোয়ার বলতাম। আবার আমি তোমাকে বললাম যে নিরেট গোলক, নিরেট গোলক এগুলো হচ্ছে বেসিক, হ্যাঁ। নিরেট গোলক মানে হচ্ছে কত জানো, নিরেট গোলক মানে হচ্ছে 2/5 এম আর স্কোয়ার। এরপর হচ্ছে নিরেট ফাঁপা, যদি বলতাম যে নিরেট ফাঁপা, যদি বলতাম নিরেট ফাঁপা, নিরেট ফাঁপা, সে নিরেট ফাঁপা মানে যদি বলতাম তাহলে এটা বলতে হচ্ছে তুমি আই মানে হচ্ছে 2/3 এম আর স্কোয়ার। হ্যাঁ, এগুলো তোমার একেবারে বেসিক কথাবার্তা। যখন কাউকে বলবো যে স্পর্শকের সাপেক্ষে, তখন তুমি বুঝবা যে স্পর্শকের সাপেক্ষে, দেখো এখানে দুইটা আমাদের উপপাদ্য রয়েছে তাই না, একটা হচ্ছে আই আই জেড আই এক্স প্লাস হচ্ছে আই ওয়াই। তার মানে যখন দৈর্ঘ্য এবং প্রস্থর সাপেক্ষে বলবে তখন এইটা, যখন বলবে স্পর্শকের সাপেক্ষে, আচ্ছা এটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ সাপেক্ষে, দৈর্ঘ্য প্রস্থ সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, দৈর্ঘ্য প্রস্থ। আর যখন বলবে স্পর্শকের সাপেক্ষে তখন চলে যাবে আলাদা, সেটা কোনটা, আই মানে তোমাকে বলতে হবে আই জি, তার সাথে বলতে হবে এম আর স্কয়ার। তো আই জি মানে ভার কেন্দ্র। এই যে নিজস্ব যে সূত্রগুলো আছে, যখন আমি তোমাকে যখন যদি বলতাম যে নিরেট গোলকের সাপেক্ষে, যদি বলতাম নিরেট গোলকের সাপেক্ষে, তাহলে চিন্তা করতে আই, তাহলে এই যে আই জিটা আছে না, আর এখানে এম আর স্কয়ার আছে না, তাহলে আই জি, তাহলে নিরেট, নিরেট বলেছে নিরেট গোলক, তাহলে নিরেট গোলকটা কত, 2/5 এম আর স্কয়ার, তার সাথে এম আর স্কয়ার আমি যোগ দিতাম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ওকে, নেক্সট কোশ্চেন। নির্দিষ্ট ভরের কোনো চাকতির ব্যাসার্ধ অর্ধেক করা হলে কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত গুণ হয়ে যাবে। আসলে এটাও অর্ধেক হয়ে যাবে, এটাও আসলে অর্ধেক হয়ে যাবে। বুঝতে পেরেছো? নির্দিষ্ট ভরের কোনো চাকতির ব্যাসার্ধ, তাহলে চাকতির সূত্রটা আমরা কি পড়ছি, হাফ এম আর স্কয়ার না, তার মানে আমরা একটু এটা বলতে পারতো এম আর স্কয়ার বাই 2, দ্যাটস মিন এটা অর্ধেকই হবে। হ্যাঁ, এটা আর এত ভাবার দরকার নেই। আচ্ছা, এবার কি বলতেছে দেখো, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে যে এবি ঘূর্ণন অক্ষের সাপেক্ষে এক্স ওয়াই দ্বন্দ্বটির টর্ক কত হবে, মানে টর্ক জানতে চাচ্ছে। প্রযুক্ত বল এবি অক্ষ এবং এক্স ওয়াই দ্বন্দ্ব এবং এক্স ওয়াই দ্বন্দ্ব উভয়ের সাথে কিন্তু লম্ব। আচ্ছা, এখানে আমরা বুঝতে পারতেছি, তাহলে আমাদের আসলে এখানে কি জানতে চাইছে, টর্ক। তাহলে টর্ক যদি জানতে চাই, টর্ক মানে আমরা সবাই জানি যে আর এফ, তাই না। আচ্ছা, তাহলে এখন দেখো তো এখানে কি কি আছে ভাই, এই যে দেখো এটা তো আমার হচ্ছে যে আর মানে হচ্ছে 10, আর এফ মানে হচ্ছে কত ভাই 100, তাহলে 100 গুণ 10, তো 100 গুণ হচ্ছে 10, ওকে 1000, 1000 নিউটন মিটার। হ্যাঁ, তার মানে হচ্ছে 1000 নিউটন মিটার, মানে খুবই সহজ। এই যে এটা আর এফ সাইন থিটা, এখানে তোমাকে দুইটা জিনিস সবচেয়ে বেশি নজর দিতে হবে, টর্ক আর এফ সাইন থিটা, এবং এখান থেকে অনেক কিছু শেখার আছে। আর এফ আমি সাইন 90 ডিগ্রি 1 ধরলাম, তাহলে আর এফ মানে হচ্ছে এম এ, তাহলে আর এম, এ মানে আবার আর আলফা, বুঝছো। দেখো আর স্কোয়ার, তাহলে এম আলফা, তার মানে আমরা এখন বলতে পারি এম আর স্কোয়ার আলফা। আবার দেখো এম আর স্কোয়ার মানে হচ্ছে আই আলফা। সবই এগুলো সত্য, এগুলো হচ্ছে কার ক্ষেত্রে, টর্কের ক্ষেত্রে। আবার তোমাকে আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে যে কৌণিক ভরবেগ, এল মানে হচ্ছে আরপি সাইন থিটা, আরপি সাইন থিটা,
আর এটা হচ্ছে পি, তাহলে আর পি মানে হচ্ছে এম ভি, তাহলে আর এম ভি মানে হচ্ছে তোমার ওমেগার, তাহলে আর, তাহলে এখন তুমি কি বলবা, এখানে বলবা হচ্ছে যে ওমেগার বলছি না, আচ্ছা তাহলে হচ্ছে আর স্কয়ার এম ওমেগা, তার মানে আমরা বলতে পারি এম আর স্কয়ার আসলে ওমেগা, এটা দেখো আই, এই যে দেখো দিন শেষে এগুলো সব আমাদের কনভারসেশন জানা লাগবে, সব এল সব এটা। ওকে, চলো দেখি কি বলছে, টর্কের মাত্রা কোনটা, টর্কের মাত্রা 1000 বার পরে আসলাম, এম এল স্কয়ার 10^2। আচ্ছা, এটা নিয়ে আর কথা বলার দরকার নেই। আচ্ছা, কি বলছে, কোনো বিন্দু বা অক্ষের সাপেক্ষে কোনো বলের ভ্রামককে টর্ক বলে। আচ্ছা, এগুলো ছোট ছোট প্রশ্ন। কোনো অক্ষেয় সাপেক্ষে বস্তুতে প্রযুক্ত বলের মান এবং অক্ষের লম্ব দূরত্বের গুণফল, সেটাও টর্ক, সেটাও টর্ক। ওকে, এটা নিয়ে কথা বলার দরকারই নেই। আচ্ছা, নিজের সমীকরণটি সঠিক, টাও মানে হচ্ছে কি বলা লাগবে, দেখো আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম যে টাও মানে কি, টাও মানে হচ্ছে আর পি সাইন থিটা, তাই না, টাও মানে হচ্ছে কি আর এফ সাইন থিটা। এখন দেখো টাও মানে হচ্ছে আর ক্রস এফ হবে, আর ক্রস এফ কোথায় আছে, এই যে টাও মানে হচ্ছে আর ক্রস এফ, ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন, ব্যাসার্ধ ভেক্টর ও প্রযুক্ত বলের ভেক্টর গুণনকে কি বলে, টর্কই তো বলবে না। আচ্ছা, তাহলে দেখো আর, আর এটা হচ্ছে এফ, তাহলে আর এফ মানে কি, টাও, টাও মানে হচ্ছে আর এফ সাইন থিটা, এই জায়গাগুলো একটু ক্লিয়ার করতে হবে। ওকে, নেক্সট কোশ্চেন, টর্কের একক কোনটা, নিউটন মিটার, অবশ্যই নিউটন মিটার। ওকে, এগুলো দেখা লাগবে না। টর্কের অপর নাম কি, টর্কের অপর নাম হচ্ছে ঘর্ষণ বল, জড়তার ভ্রামক, ঘূর্ণন বল, ঘূর্ণন বল, ঘূর্ণন বল, ঠিক আছে, বলের ভ্রামক বা ঘূর্ণন বল, বলের ভ্রামক বা ঘূর্ণন বল, কারণ এটা তো ঘুরে, তাই না, ঘূর্ণন বল। এই জিনিসগুলো একটু দেখেছো, ক্লাসের পড়া ক্লাসে হয়ে যাবে ইনশাল্লাহ। আর চিত্রে বলের ভ্রামকে, আচ্ছা চিত্রটা দেওয়া নাই, যাও এখানে আসলে আহ, চিত্রটা আসলে মিসিং হয়ে গেছে, আসলে আর ক্রস এফ এটাও হইতে পারে, আবার আসলে আর ক্রস এফ সাইন থিটা এটা হইতে পারে, ঠিক আছে, এই দুইটা আসলে হইতো না, এটা বা এটা হইতো, যাক মানে ওই ওই সমীকরণের মধ্যে এটা আর কি। আচ্ছা, নিচের কোন ভেক্টর রূপটি সঠিক, আচ্ছা ভি মানে আর ওমেগা, ভি মানে, আচ্ছা এরপরে আলফার, এল মানে পিয়ার, আর এফ না, এই যে দেখো টাও মানে হচ্ছে কি তোমার আর এফ, এটা হবে, এটা হবে আর ক্রস পি হবে, এটা হবে যে ভি মানে হচ্ছে ওমেগা আর হবে, বাট এটা ঠিক আছে, হ্যাঁ, আলফা, আলফার সাথে হচ্ছে আর, মানে আগে আলফা হয় তারপর আর, হ্যাঁ এটা কই থেকে আসলো, যে এস মানে হচ্ছে আর থিটা, ভি মানে হচ্ছে ওমেগা আর, তাহলে এ মানে হচ্ছে যে আলফার, ঠিক আছে, এই হলো বিষয়, ভি মানে ওমেগা আর, এই তো এটা এখান থেকে আসছে। ওকে, কৌণিক ভরবেগের পরিবর্তন হার নিচের কোনটির সমান, হ্যাঁ টর্কের সমান, এটা 1000 বার আসছে না, দেখাইলাম না কিছুক্ষণ আগে, টর্কের সমান। ওকে, নেক্সট কোশ্চেন, 2 কেজি ভরের একটি চাকার ব্যাস 50 সেন্টিমিটার, এতে 2 রেডিয়ান/সেকেন্ড স্কয়ার কোণিক ত্বরণ সৃষ্টি করতে কত টর্ক প্রয়োজন করতে হবে। আচ্ছা, তাহলে এম এর মানটা দেখো, এখানে 2 কেজি আছে, চাকার ব্যাস, ব্যাস হচ্ছে 50 সেন্টিমিটার, তাহলে আর মানে হচ্ছে ডি/2, তার মানে হচ্ছে 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার, 25/100, তাই তো। ওকে, 0.25, ওকে, রেডিয়ান/সেকেন্ড, আলফার মান হচ্ছে 2 rad/সেকেন্ড স্কয়ার, টর্ক, টাও মানে হোয়াট, এখন টাও মানে হচ্ছে আই আলফা, হ্যাঁ ঠিক আছে, আই মানে আমরা জানি এম আর স্কয়ার, ওকে, তাহলে আই মানে জানি হচ্ছে এম আর স্কয়ার, না এটা করলে কিন্তু ভুল হবে, কারণ চাকার ব্যাস তার মানে চাকতি, তার মানে হাফ এম আর স্কয়ার, এটা বলতে হবে, হাফ এম আর স্কয়ার, হাফ এম এর মান কত, এম এর মান হচ্ছে 2, আর এর মান কত, আর এর মান হচ্ছে 0.25, তার উপর স্কয়ার, 2 কাটা, তাহলে 0.25 গুণ 0.25, 0.25 গুণ 0.25, ওকে, 0.0625, এত, কেজি মিটার স্কয়ার। ওকে, তাহলে এখন এখানে মানটা বসাই দিব। ওকে, তাহলে 0.0625, আর আলফার মানটা হচ্ছে 2। ওকে, তাহলে গুণ হচ্ছে 2, 0.125, 0.125 কোথায় আছে, হ্যাঁ এই যে এত নিউটন মিটার, বাস। ওকে, তারপরের অঙ্ক, নিচের কোন সম্পর্কটি সঠিক, সঠিক 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 সঠিক
আরপি সঠিক, আরএফ সঠিক, তারপরে হচ্ছে যে ডিপিডিটি এটা সঠিক, ও সঠিক নয় হবে, এটা কোশ্চেন করছে, সঠিক নয়, তাহলে হচ্ছে এটা, এটা সঠিক নয়। ওকে, নেক্সট কোশ্চেন। কোন কণার মাধ্যমে ভেক্টর আর রৈখিক পি কৌণিক ভরবেগে প্রযুক্ত বলে ক্রিয়াশীল টর্ক, এটা নিচের কোনটা সঠিক? তাহলে কি কি জানতে চাইছে? ক্রিয়াশীল টর্ক এবং এল। আচ্ছা, টাও মানে হচ্ছে আর ক্রস এফ, আর এল মানে হচ্ছে আর ক্রস পি। আচ্ছা, তাহলে আর ক্রস পি, আর ক্রস এফ। আচ্ছা, আগে কিন্তু আমাকে কি বলছে? আগে কিন্তু আমাকে টাও বলছে, তাহলে টাও কোনটা? টাও টাও আর ক্রস এফ, আর ক্রস, হ্যাঁ এটা ঠিক আছে, এই যে এটা, এটা ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন। ওকে, টর্ক আই, জড়তার ভ্রামক এত হলে কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক কি? আচ্ছা, তাহলে এটা তো আমরা সবাই জানি, টাও জড়তার ভ্রামক হচ্ছে আই আলফা, তাহলে টাও মানে হচ্ছে আই আলফা, এই তো। ওকে, নেক্সট কোশ্চেন। এটি বৈদ্যুতিক পাখার পর 10 কেজি এবং কোনো অক্ষ সাপেক্ষে চক্রগতির বেসার্ধ 2 মিটার, পাখাটিকে 3 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার কৌণিক ত্বরণ সৃষ্টি করতে কত মানের টর্ক প্রয়োজন? ওকে, তাহলে এখন দেখো কি বলতেছে, টাও মানে আসলে আই আলফা, তাই না? এখন কি কি আছে? এম মানে দেওয়া আছে তোমার হচ্ছে 10 কেজি। আচ্ছা, তারপরে চক্রগতির ব্যাসার্ধ, তাহলে হচ্ছে যে এটা হচ্ছে কে, কে বলতে হবে, কে মানে হচ্ছে তোমার 2 মিটার, পাখাটিকে আবার 3 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার কৌণিক ত্বরণ, তাহলে এটা আবার এ, আলফা, আলফা দেওয়া আছে কত তোমার হচ্ছে 2 3, 3 দেওয়া আছে। আচ্ছা, তাহলে এখন আমরা টাও মানে, তাহলে এটা আই মানে হচ্ছে এম কে স্কয়ার বলা লাগবে, তাহলে এম এর মান হচ্ছে 10, কে এর মান হচ্ছে 2 এর উপর স্কয়ার করলে 4 একবারে বললাম, আর এটার মান হচ্ছে 3, তাহলে 10 গুণ 4 40, 40 গুণ 3 মানে 120, হ্যাঁ 120 নিউটন মিটার, এই যে আছে, একদম ঠিকঠাক হয়ে যাচ্ছে। এটি চাকার ভর 6 কেজি এবং কোনো অক্ষ সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ 30 সেন্টিমিটার, চাকাটিকে 3 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে কত মানের টর্ক প্রয়োজন? আচ্ছা, টাও মানে আসলে কি আমরা বলতে পারি আরএফ, তাই না? আরএফ সাইন থিটা। তো এখন কি কি আছে সেটার উপর ডিপেন্ড করবে আসলে, তাহলে এম দেওয়া হচ্ছে 6 কেজি। আচ্ছা, তারপরে চক্রগতির ব্যাসার্ধ কি মানে হচ্ছে 30 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে 30/100, 30 বাই হচ্ছে 100, 0.3, 0.3 মিটার, মিটার, হ্যাঁ। ওকে, এবার আলফা 3 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার, তাহলে এটা সেম হবে, টাও মানে হচ্ছে আই আলফা, এম আর স্কয়ার আলফা, তাহলে এম, এম এর মান হচ্ছে কত 6, আর হচ্ছে তোমার আর, আর মানে এখানে কে, এটা তো কে বলতে হবে, সরি এটা তো কে বলতে হবে, তাহলে কে এর মানটা কত 0.3, 0.3 উপর স্কয়ার, আর আলফার মানটা কত 3, তাহলে 0.3 গুণ 0.3, 0.9, তাহলে 6 গুণ 0.09 গুণ হচ্ছে 3, কেমন লেখা হলো 6 গুণ 0.09 গুণ হচ্ছে 3, তাহলে 6 গুণ 3 গুণ 0.09, 1.62, 1.62। ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, কি বলতেছে দেখি, ওকে কি বলতেছে দেখি, এটি চাকার ভর হচ্ছে 10 কেজি এবং চক্রগতির ব্যাসার্ধ এত। আচ্ছা, তাহলে এম এর মান হচ্ছে 10 কেজি, আর 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 মান হচ্ছে 0.5 মিটার, তারপরে এত রেডিয়ান, তাহলে আলফার মান হচ্ছে 2 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, ভালো কথা, জড়তার ভ্রামক কত? তো জড়তার ভ্রামক হচ্ছে আই মানে হচ্ছে এম কে স্কয়ার বলতে হবে তোমাকে অবশ্যই, তাহলে এম এর মান কত? এম এর মান হচ্ছে 10, কে এর মানটা কত 0.5, তার উপর স্কয়ার, তাহলে 10 গুণ, হ্যাঁ 0.5 গুণ 0.5, ওকে 0.25, তাহলে 10 গুণ হচ্ছে 0.25, 10 গুণ 0.25, 2.5 কেজি মিটার স্কয়ার, এই যে হয়ে গেছে। নেক্সট কি বলছে, কত মানের টর্ক প্রয়োগ করা হয়েছিল? তাহলে টর্ক টাও মানে হচ্ছে তোমার আই আলফা, হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে এখন দেখি কত, এখানে হচ্ছে 2.5 পাইছি, আর ওখানে হচ্ছে 2.5, 2, ওকে 2.5 পাইছি, আর এটা হচ্ছে 2 ছিল, তাহলে 5 নিউটন মিটার, হ্যাঁ চলে আসছে আনসার। ওকে, কোন কণার উপর প্রযুক্ত নিট টর্ক 0 হলে কণাটির কৌণিক ভরবেগ কেমন হবে? মানে কনস্ট্যান্ট থাকে, মানে সংরক্ষিত থাকবে, তাহলে সংরক্ষিত থাকবে, সংরক্ষিত থাকবে, এই যে এটা হচ্ছে আনসার।
আচ্ছা, তাহলে এবার নেক্সট কোশ্চেন আসো দেখি কোনটা। এবার হচ্ছে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল যে টপিকটা আছে সেখানে আমরা প্রবেশ করছি, বুঝছো? কেন্দ্রমুখী ও কেন্দ্র বিমুখী। আচ্ছা, কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখীতে যেটা হচ্ছে নিচের কোনটি সঠিক বলা হয়েছে, ঠিক আছে? তো সঠিকটা হচ্ছে কি, দেখো যে কেন্দ্রমুখী বলদের কৃতকাজ শূন্য, কেন্দ্রমুখী বলদের কৃতকাজ অসীম। এটা তাকানোর আর দরকারই নাই, কেন্দ্রমুখী বলদের কৃতকাজ শূন্য। নেক্সট কোশ্চেন, কেন্দ্রমুখী বলদের কৃতকাজ, হ্যাঁ এটা অনেকবার আসছে, সেটা হচ্ছে শূন্য। নেক্সট কোশ্চেন, বৃত্তাকার পথে 72 কিলোমিটার পার আওয়ার সমুদ্রতে চলমান একটি গাড়ি কেন্দ্রমুখী ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত? এখানে ফর্মুলাটা কেন্দ্রমুখী ত্বরণের কোনটা? ভি স্কয়ার বাই আর। তাহলে এখানে কি জানতে চাচ্ছে? ব্যাসার্ধ। তাহলে আর মানে হচ্ছে ভি স্কয়ার হচ্ছে এ। তাহলে ভি এর মানটা কত? আগে 72 বাই হচ্ছে 3.6 করে নাও। তাহলে 72 তোমার হচ্ছে ভাগ 3.6, 20 মিটার পার সেকেন্ড। 20 মিটার পার সেকেন্ড, তার মানে 20 গুণ 20। আর এর মানটা কত? এর মানটা বলা আছে হচ্ছে তোমার 2, তাহলে এটা 10, তার মানে হচ্ছে 200। তার মানে হচ্ছে 200। ওকে, 200 মিটার। ওকে, কেন্দ্রমুখী বলের সঠিক রাশিমালা কোনটা? কেন্দ্রমুখী বলের সঠিক রাশিমালা কোনটা? দেখো এফসি মানে হচ্ছে এম ভি স্কয়ার বাই আর, তাই কি না? এম ভি মানে তোমার ওমেগা স্কয়ার আর স্কয়ার, কারণ ভি মানে ওমেগা আর, তাহলে এখানে থাকে এম ওমেগা স্কয়ার হচ্ছে আর, তার মানে কোনটা? এইটা। বুঝতে পারছো? কারণ ভি মানে হচ্ছে ওমেগা আর, এটা আমাদের জানা উচিত। ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, এটা আমি তোমাকে করে দিলাম যে যখন পড়াইলাম আর কি। বলছে একটি বালতিতে কিছু পরিমাণ পানি নিয়ে আর ব্যাসার্ধের বৃত্তাকার উলম্ব তলে ঘোরানো হচ্ছে, ঘূর্ণনের গতি কত হলে বালতি পানি বাইরে বের হবে না? তো এটার জন্য তোমাকে কোনটা করা লাগবে? কেন্দ্রমুখী বলের সাথে, অর্থাৎ এফসির সাথে হচ্ছে ডাব্লিউ। তাহলে এটা হচ্ছে যে এম ভি স্কয়ার বাই আর, আর এটা মানে হচ্ছে এম জি। তাহলে এটা একবারে আমি বলতে পারি যে এম ওমেগার উপর স্কয়ার আর এর উপর স্কয়ার, আর নিচে হচ্ছে আর, আর এখানে এম জি। তার মানে এম ওমেগা স্কয়ার আর মানে হচ্ছে এম জি। তাহলে এম এম কাটা, তাহলে এখন ওমেগা স্কয়ার আর মানে হচ্ছে জি। তাহলে ওমেগার যদি আমি ফাঁকা করে নিই তাহলে জি বাই হচ্ছে আর। ওমেগা এখন হচ্ছে জি আর এখানে হচ্ছে আর, তাহলে জি, এটা आंसर। ওকে, নেক্সট কোশ্চেন। উদ্দীপকটি পড়ে নিচে দুইটা প্রশ্ন উত্তর দিতে বলছে। চিত্রে 1 কেজি ভরের একটি বস্তুকে 0.5 মিটার দৈর্ঘ্যের সুতার সাহায্যে উলম্ব তলে ঘোরানো হচ্ছে। ওকে, এ ও বি বিন্দু যথাক্রমে ঘূর্ণনতলের সর্বনিম্ন সর্বোচ্চ বিন্দু নির্দেশ করে। তাহলে এ ও বি বিন্দুর বিভব শক্তির পার্থক্য। তাহলে বিভব শক্তির সূত্র কি রে ভাই? এম জি, এখানে ডেল এইচ বলা লাগবে। তাহলে এম এর মানটা কত? 1, জি এর মানটা 9.8। তাহলে এবার দেখো কি বলতেছে এখানে, যে 0.5 দৈর্ঘ্যের সুতার সাহায্যে উলম্ব তলে, যেহেতু উলম্ব তলে ঘোরানো হচ্ছে, তাহলে এখান থেকে খেয়াল করো, যখন তুমি এখান থেকে একবার যাচ্ছ আরেকবার আসতেছো মানে দুইবার হচ্ছে, তাহলে 2 গুণ 0.5 তোমাকে করা লাগবে। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি, 1 গুণ 9.8 গুণ 2 গুণ 0.5। ওকে ওকে, অ্যান্সার আসতেছে 9.8। হ্যাঁ, 9.8 একদম ঠিকঠাক। ওকে, নেক্সট কোশ্চেন। তাহলে এ ও বি বিন্দুতে সুতার টানের পার্থক্যটা, তাহলে পার্থক্যটা বলতে আসলে এখানে তোমার ডাবল করা লাগবে, বুঝছো? মানে এখানে পার্থক্যটা আসলে কতটুকু? তাহলে এখানে পার্থক্য বলতে আমাদের বোঝা লাগবে, পার্থক্যটা হচ্ছে এখানে হবে তোমার 2 mg। তাহলে 2 আর এখানে mg এর মান তো পাইছি 9.8, তার মানে 19.6 নিউটন হবে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে आंसर। নেক্সট কোশ্চেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কমন পাইতে পারো, যে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি রাস্তায় বাঁকের ব্যাংকিং কোণ থিটা হলে ভি বেগে গতিশীল গাড়ি নিরাপদে বাঁক নেওয়ার শর্ত। তো নিরাপদে বাঁক নেওয়ার শর্তটা কি হইতে হয় বলো তো? ভিটা কম হওয়া লাগে নাহলে সমান হওয়া লাগে। নিরাপদ, এটা সৃজনশীলে খুব আসে, বাঁক নেওয়ার শর্ত, এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তাহলে এখানে কি বলবা? এই যে এটা, ওই যে তোমার হচ্ছে আর জি, আর জি tan থিটা। হ্যাঁ, আর জি tan থিটা, যেহেতু এখানে হাফ পার করে দিচ্ছি তাহলে এই হবে। এটা মানে কি বুঝতেছো? যে তার সমান হইতে হবে নাহলে কম হইতে হবে, মানে বেগটা কম হইতে হবে। এটা এটা এতবার আসছে, এটা একটু মনে রাখো আর কি। ওকে, নেক্সট কোশ্চেন। একটি সাইকেল আরোহী 50 মিটার ব্যাসার্ধের রাস্তার বাঁকে 9.8 মিটার পার সেকেন্ড নিরাপদে বাঁক অতিক্রম করলো, আরোহীর নতিকোণ কত? তাহলে এখানে তোমার দেখা যাচ্ছে যে এটা মিটার আছে, বেগ আছে। তাহলে tan থিটা ভি স্কয়ার বাই হচ্ছে আর জি, তো থিটা ইজ ইকাল টু tan ইনভার্স 1। ভি এর মানটা কত? ভি এর মানটা 9.8, তার উপর স্কয়ার। আর এর মানটা কত? আর এর মানটা হচ্ছে 50, আর এটা হচ্ছে 9.8। ওকে, তাহলে এটা করলে আমরা একটু ক্যালকুলেশন করি। tan ইনভার্স 1, ওকে, tan ইনভার্স 1, তারপর হচ্ছে 9.8, ওকে 9.8, ওকে, তারপরে 50 ও 9.8, ওকে, ক্যালকুলেশন। হ্যাঁ, 11 ডিগ্রি, তাহলে হচ্ছে 11 ডিগ্রি আসতেছে, এটা হচ্ছে आंसर। ওকে, নেক্সট কোশ্চেন।
10,000 কেজি 10,000 কেজি ভরের একটি রেলগাড়ি 600 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথে 90 কিলোমিটার/আওয়ার বেগে গতিশীল। রেল লাইনের পাত দুটির মধ্যবর্তী দূরত্ব যদি 2 মিটার হয়, তবে বাইরের পাতটি ভিতরের পাত অপেক্ষা কত উঁচু হলে এদের মধ্যে কোনো তোমার হচ্ছে যে পার্শ্বচাপ বাড়বে কিনা এটা জানতে চাচ্ছে, মানে উচ্চতা জানতে চাচ্ছে। তাহলে একটা কাজ করবো আগে, ট্যান থিটা ভি স্কয়ার আর যে একটা সূত্র আছে, আর একটা সূত্র আছে সাইন থিটা এইচ বাই ডি। তাহলে এইচ মানে আসলে সাইন থিটা তার সাথে ডি, তার মানে আমরা এখান থেকে কিন্তু এই যে এটা বের করে ফেলতে পারবো এইচটা। তাহলে এখন দেখো তুমি থিটা ইজ ইকাল টু ট্যান ইনভার্স 1, ভি এর মানটা কত? ভি এর মানটা হচ্ছে 90 কিলোমিটার, তাহলে 90/হচ্ছে 3.6। ওকে, তাহলে 25, তাহলে 90/হচ্ছে 3.6 করলে আসে 25 মিটার/সেকেন্ড। তাহলে এখন তুমি কি করবা, 25 তার উপর হচ্ছে স্কয়ার দিবা, আর আর এর মানটা দেওয়া আছে কত জানো, 600 মিটার। 600 গুণ হচ্ছে তোমার জি মান হচ্ছে 9.8। ওকে, এবার এটা ক্যালকুলেশন করে কত আসতেছে দেখি। আসতেছে 6.067 ডিগ্রি। ওকে, অতএব সাইন থিটা এইচ বাই ডি, তাহলে এইচ ইজ ইকাল টু সাইন থিটা, এটা হচ্ছে ডি। তাহলে সাইন 6.067 ডিগ্রি গুণ হচ্ছে তোমার ডি এখানে 2 মিটার। ওকে, তাহলে আমরা দেখি যে সাইন 6.067 গুণ 2, 0.21। হ্যাঁ এই যে আছে 0.21 মিটার। বুঝতে পারছো, এই দুইটা সূত্র দিয়ে কিন্তু করে ফেলছি। ওকে, নেক্সট কোশ্চেনটা কি বলে যে 100 মিটার ব্যাসার্ধের রাস্তার বাঁকে 4.9 মিটার/সেকেন্ড বেগে সাইকেল হলে আরোহীকে উলম্বের সাথে কত কোণে মানে নত হতে হবে আর কি। আচ্ছা, তাহলে আর এর মান দেওয়া আছে এখানে তোমার 100 মিটার, আর ভি হচ্ছে তোমার 4.9 মিটার/সেকেন্ড। ট্যান থিটা ভি স্কয়ার বাই হচ্ছে আর জি, অর্থাৎ থিটা ইজ ইকাল টু ট্যান ইনভার্স 1। ভি এর মানটা হচ্ছে কত, 4.9 তার উপর স্কয়ার, আর এর মানটা হচ্ছে 100, আর এটা হচ্ছে 9.8। ওকে, ক্যালকুলেশন করে তাহলে ট্যান ইনভার্স 1, এরপরে হচ্ছে তোমার 4.9, এরপর হচ্ছে 100 গুণ হচ্ছে 9.8। ওকে, 1.4। এই যে এটা আনসার। ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, রাস্তার ব্যাংকিং কোণ কিসের উপর নির্ভরশীল নয়? কিসের উপর নির্ভরশীল নয়? বস্তুর বেগের উপর নির্ভরশীল, অভিকর্ষ ত্বরণের উপর নির্ভরশীল। রাস্তার ব্যাসার্ধ মানে যে দেখো সূত্রটা দেখো, ট্যান থিটা ভি স্কয়ার বাই আর জি, তাহলে এর উপরে আছে নাই কে ভর, তার মানে এটা आंसर। ওকে, নেক্সট কোশ্চেন। একজন সাইকেল আরোহী 500 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে 5 মিটার/সেকেন্ড বেগে ঘুরতে গেলে উলম্ব তলের সাথে কত কোণে আনত থাকবে? তাহলে এখানে আবারও সেম। আচ্ছা, তাহলে এখানে দেখো আর মানে হচ্ছে 500 মিটার, 500 মিটার, ভি মানে হচ্ছে 5 মিটার/সেকেন্ড। ওকে, তাহলে ট্যান থিটা ভি স্কয়ার বাই হচ্ছে আর জি, থিটা ইজ ইকাল টু ট্যান ইনভার্স 1 ভি স্কয়ার আর জি। ওকে, তাহলে ট্যান ইনভার্স 1, ভি এর মানটা কত, 5 তার উপর স্কয়ার, আর এর মান কত, 500, 9.8। ওকে, এর ক্যালকুলেশন করি। হ্যাঁ 0.29 ডিগ্রি। ওকে, নেক্সট কোশ্চেন। এটি গাড়ি 36 কিলোমিটার/আওয়ার বেগে একটা উদ্দীপক দেওয়া আছে, বাকনি থেকে দুর্ঘটনা পতিত হয়েছে। রাস্তার ব্যাংকিং কোণটা আসলে কত? আচ্ছা, তাহলে এখন দেখো এটা তো লম্ব আর এটা অতিভুজ, তাহলে আমরা কি জানি সাইন থিটা মানে হচ্ছে লম্বকে 0.2। আচ্ছা, আর এটা হচ্ছে 8, অর্থাৎ থিটা ইজ ইকাল টু সাইন ইনভার্স 1 0.2 বাই হচ্ছে 8। ওকে, তাহলে শিফট সাইন ইনভার্স 1 0.2 বাই হচ্ছে 8। ওকে, 1.43, হ্যাঁ চলে আসছে 1.43। এবার এই উদ্দীপকটা কি বলছে দেখি, যে বলতেছে যে তোমার পি ও কিউ স্থানে যথাক্রমে 9 মিটার এবং 16 মিটার ব্যাসার্ধ দুটি বাকি রাস্তা আছে, প্রত্যেকটি বাকির ব্যাংকিং কোণ 3 ডিগ্রি, উভয় স্থানে রাস্তার প্রস্থ 5 মিটার। আচ্ছা, কিউ স্থানের রাস্তার ভেতরে 500 অপেক্ষা বাইরের 500 মানে উঁচু, এই জানতে চাইছে। তাহলে এখানে তার সূত্র একটাই, সাইন থিটা ইজ বাই ডি, তার মানে এইচ মানে সাইন থিটা ডি। তাহলে সাইন কত ডিগ্রি, সাইন হচ্ছে 3 ডিগ্রি, আর ডি এর মান কত, ডি এর মান হচ্ছে তোমার এই যে প্রস্থ 5, তাহলে সাইন 3 গুণ হচ্ছে 5, 0.26। হ্যাঁ এই যে এটা आंसर।
0.262 মিটার। ওকে, এবার দেখো সংঘর্ষে চলে আসছে, কি বলছে, অস্থিতিস্থাপক সংঘর্ষে সংরক্ষিত হয় কোনটা? ভরবেগ। আচ্ছা কেন? কারণ স্থিতিস্থাপকের কন্ডিশনটা কি? স্থিতিস্থাপক সংঘর্ষের কন্ডিশনটা ছিল এরকম, যে ইকে মানে গতিশক্তি, পি মানে ভরবেগ কনস্ট্যান্ট থাকবে, আর এখানে পি তোমার অস্থিতিস্থাপকে পি কনস্ট্যান্ট থাকবে, বাট ই কে নট কনস্ট্যান্ট। বুঝতে পারলা? তার মানে এটা আছে। ওকে, দেখতে দেখতে এবার আমরা বহুপদীতে চলে আসলাম। তাহলে এতক্ষণ আমরা যেটা পড়ছি আলহামদুলিল্লাহ খুবই ভালো হইলো। এখন আমরা কি করব, টাইপ বহুপদী। পুরো বইয়ের জাস্ট কয়েকটা আমরা একটু দেখবো যে আসলে কিভাবে কি হইতে পারে। টাইপ বহুপদী, চলো স্টার্ট করি। দুর্বল নিউক্লিয় বলের ক্ষেত্রে কোন উত্তর সঠিক হবে? আচ্ছা, এই বল অস্থিতিশীল নিউক্লিয়াসের কারণ। হ্যাঁ, এটা আমরা পড়েছিলাম না এখানে? হ্যাঁ, এটা ছিল। এবং এই বলের পাল্লা 10⁻6 মিটার, যেটা সবচেয়ে কম, এটাও সঠিক। এই বলের জন্য দায়ী ফোটন, না এটা কখনো হতে পারে না, তার অ্যান্সার হচ্ছে 1, 2। এটা নিয়ে আর সাথে কথা বলার দরকার নেই। যে বলের কারণে বস্তু বৃত্তাকার পথে ঘুরে, সেই বল যদি প্রত্যাহার করে না হয়, তাহলে বস্তুটি গতি জড়তার কারণে স্পর্শক বরাবর ছুটে যাবে, ওই মুহূর্তে বেগের দিক বরাবর ছুটে যাবে। হ্যাঁ, ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে, না এটা হচ্ছে না। কারণ হচ্ছে তোমার যখন গতি জড়তা হচ্ছে স্পর্শক বরাবর ছুটে যাচ্ছে, যদি স্পর্শক বরাবর ছুটে যায় তাহলে ওই বেগের দিক মানে বেগের বরাবর ছুটে, কিন্তু এটা তো হয় না, তার মানে 1 আর 2। ওকে, নেক্সট কোশ্চেন। কোন বস্তুর উপর নিট বল যদি শূন্য হয় তাহলে স্থির থাকবে কে কে? বেগ, ত্বরণ, গতিশক্তি। যদি বল তুমি করেছো, মানে বলটা তুমি শূন্য করে দিয়েছো, তাহলে বেগের সম্পর্ক এখানে আসতেছে না, ত্বরণটা আসতেছে, গতিশক্তিটা আসতেছে। ঠিক আছে, তার মানে 2, 3। বলের ঘাতের ক্ষেত্রে কি বলতেছে দেখো, বলের ঘাতের ক্ষেত্রে বলা হচ্ছে যে বল গুণ ক্রিয়াকাল, একদম সঠিক। এর একক নিউটন সেকেন্ড, এটাও সঠিক। বলের ঘাত মানে ভরবেগের পরিবর্তন, এটাও সঠিক। তার মানে হচ্ছে 3টে। ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, বলের ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার, বল ও বলের ক্রিয়াকালের গুণফল এবং ভরবেগের পরিবর্তন। হ্যাঁ, হার না, এটা বলতে হবে বল ও বলের ক্রিয়াকালের গুণফল, ঠিক আছে, মানে এফটি। যে মানে তোমার হচ্ছে এফটি, আর হচ্ছে ভরবেগের পরিবর্তন এমভি মাইনাস এম, 2, 3। হ্যাঁ, যেটা এবারে অঙ্কটা বলছে দেখো যে এখানে উদ্দীপক দেওয়া আছে যে ঘড়ির সেকেন্ডে কাটা দৈর্ঘ্য 3 সেন্টিমিটার। আচ্ছা, পর্যায়কাল 1 মিনিট। আচ্ছা, পর্যায়কাল 1 মিনিট কি আমি জানি না তো, কম্পাঙ্ক এটাও জানি না, তাহলে কৌণিক বেগটা দেখি। আচ্ছা, কৌণিক বেগটা আগে বের করলে বুঝতে পারবো। ভি মানে হচ্ছে ওমেগা মানে হচ্ছে 2π/10, 2π এর মান হচ্ছে 3.14, এটা যেহেতু সেকেন্ড তার মানে 60। ওকে, দেখি 2 গুণ 3.14 বাই হচ্ছে 60, 0.01। হ্যাঁ ঠিক আছে এটা। আচ্ছা, একদম ঠিক আছে। তাহলে এটা আমরা কি বের করলাম? আমরা এটা বের করলাম হচ্ছে কৌণিক বেগ। আচ্ছা, এবার হচ্ছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক মানে হচ্ছে তোমার কম্পাঙ্ক, এটা হচ্ছে না। আচ্ছা, তাহলে পর্যায়কাল তো 1 মিনিট ধরছি। হ্যাঁ, তার মানে এটা ঠিক। তাহলে 1 আর 3, 1 আর 3। ওকে, কোন বস্তুর উপর ক্রিয়াশীল টর্ক যদি শূন্য হবে যদি ঘূর্ণন কেন্দ্রের সাপেক্ষে অবস্থান ভেক্টরের মান 0 হয়। হ্যাঁ, এটা একদম ঠিকঠাক, 0 হতে হয়। বলের মান 0 হওয়া, হ্যাঁ তাহলে ওটা 0 হলে এটা 0 হয়ে যাচ্ছে। অবস্থান ভেক্টর বলের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হচ্ছে, না 90 ডিগ্রি হলে তো হবে না। এটা সঠিক। ওকে, নেক্সট কোশ্চেন। নিউটন মিটার একক কার কার? এটা কার কার? কৌণিক ভরবেগের? কখনোই না। নিউটন মিটার কাজের, কারণ ডাব্লিউ মানে এফএস, এটা মানে হচ্ছে নিউটন মিটার, ওই যে পড়াইছিলাম। আর এটা বলের ভাগ মানে টর্ক। হ্যাঁ ঠিক আছে, হচ্ছে 2, 3 কই, এই যে। ওকে, বলের ভ্রামকের সমীকরণ টাউ মানে আর এফ, একদম ঠিকঠাক। ঠিক আছে, তারপর আই আলফা, এটাও তো ঠিক। আবার ডিএল বাই ডিটি, এটাও ঠিক। কিভাবে হলো দেখো, টাউ মানে হচ্ছে আর এফ কস থিটা, মানে সাইন থিটা, মনে পড়তেছে? তাহলে এখন দেখে যে আর এফ মানে হচ্ছে এম এ, আর এম এটা মানে আর আলফা, দেন এম আর স্কয়ার আলফা, তার মানে আই আলফা। তার মানে এটা ঠিক, এটাও ঠিক, এটা তো ঠিক। টাউ মানে হচ্ছে ক্যালকুলাস করে ডিভাইডেড। এটা দেখো, কেন্দ্রমুখী বলকে ভেক্টর রূপে প্রকাশ করার ক্ষেত্রে চট্টগ্রাম পৌঁছে আসছে এম ওমেগা স্কয়ার। হ্যাঁ এটা ঠিক আছে। মাইনাস এম ওমেগা ওমেগা, না এটা তো হবে না, ওমেগা ওমেগা আগে বাদ। এফ এম ভি স্কয়ার, হ্যাঁ এটা ঠিক আছে। 1, 3, 1, 3, 1, 3। ওকে, নেক্সট কোশ্চেন।
আচ্ছা, দুটি সমান ভরের বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ যদি ঘটে, স্থিতিস্থাপক সংঘর্ষের কন্ডিশনটা কি, যে ভরবেগ গতিশক্তি দুটোই হচ্ছে কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। তাহলে সংঘর্ষের পূর্বের ও পরের মোট ভরবেগ একই থাকবে। তাহলে যেহেতু কনস্ট্যান্ট থাকে মানে ঠিক আছে। সংঘর্ষের পূর্বের ও পরের মোট গতিশক্তি এটাও ঠিক আছে, কারণ দুইটাতে কনস্ট্যান্ট। সংঘর্ষের পর বস্তুদের বেগ বিনিময় করবে, এটাও ঠিক। তার মানে 1 2 3। ওকে, তাহলে এই হচ্ছে অবস্থা। তাহলে মোট বিশাল ক্লাস একটা হয়ে গেল। এইভাবে পড়লে আমি আশা করি যে তোমার আর সমস্যা থাকার কথা না। তাহলে পুরো সিকিউটা, এমসিকিউটা কমপ্লিট হয়ে গেল। পরের ক্লাসে টাইপ করে 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 সিকিউ এর জন্য যতটুকু টপিক পড়ে ক্লাস করে তুমি সেটা করাবো, ঠিক আছে? তো ভালো থেকো, এই আমাদের চ্যানেলের সাথে থাকো, এবং ক্লাসটা কেমন মানে লেগেছে বা হয়েছে জানিও। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।